আসসালামু আলাইকুম গাইজ, হোয়াটসঅ্যাপ। তোমাদের সবার কি অবস্থা? তো আর অল্প কিছুদিনের মধ্যেই আমাদের মাঝ থেকে 2024 সাল বিদায় নিচ্ছে, অর্থাৎ 2024 সালে ইতি ঘটছে আর আবির্ভাব ঘটছে নতুন একটা সাল, অর্থাৎ 2025 সালের। এই 2025 সাল তোমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। সেই সাথে তোমরা যেন তোমাদের সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারো, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে সেই আশাবাদ ব্যক্ত করছি। তাহলে চলো নতুন বছরে নতুন উদ্যমে আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয় এসএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ গতি নিয়ে। তো গতি অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর প্যাটার্নে আমরা কিছু প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো সলভ করব। তো আমি আশা করি এই প্রশ্নগুলো যদি তুমি সলভ করো তাহলে এই রিলেটেড যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে বা ইতিপূর্বে এসেছে তোমরা খুব সহজে এগুলো সলভ করতে পারবে। আর এখানে আমাদের প্রতিটা টাইপের প্রশ্নটা নেওয়া হয়েছে যাতে যে কোনো টাইপে আসুক না কেন যাতে তোমরা সলভ করতে পারো। এখন এই প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের কিছু বেসিক কনসেপ্ট জানা থাকা লাগবে, বা বলতে পারো যে বেসিক কিছু ইনফরমেশন আমাদের জানা থাকা লাগবে। তো আমরা বেশ কিছু বেসিক ইনফরমেশন জানবো, দেন নিউটনের সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা এই প্রশ্নগুলো সলভ করব। তো এই গতি অধ্যায়ে আমাদের টোটাল 3টা ক্লাস থাকবে। আজ হচ্ছে প্রথম ক্লাস। এই 3টা ক্লাসে 3টা টাইপের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। আমি বলতে পারি যে 3 টাইপের বাইরে আর কোনো প্রশ্ন এই গতি অধ্যায় থেকে হবে না ইনশাল্লাহ। তো আসলে আমরা প্রথমে দেখি যে আমাদের প্রথমে যে টপিকসটা আসছে সেটা হচ্ছে দূরত্ব সরণ। তো আমাদের জানা লাগবে দূরত্ব সরণের মধ্যে পার্থক্য কি, আর দূরত্ব সরণ বলতে কি বোঝায়। তো দূরত্ব বলতে যেটা বোঝায় যে একটা বস্তু যদি একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে, তাহলে সে যাত্রা শুরু করার পর যে কোনো দিকে তার অবস্থানের যে পরিবর্তন সেটা হচ্ছে তার দূরত্ব। আর সরণ কি? সরণ হচ্ছে একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি কোনো একটা বস্তু অপর কোনো বিন্দুতে পৌঁছায়, তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বই হচ্ছে ওই বস্তুর অতিক্রান্ত সরণ। তাহলে সরণের সাথে দূরত্ব দেখানো যদি একটা চিত্রের মাধ্যমে বুঝে আরো ভালো ক্লিয়ার হবে। তো দেখো, এ থেকে একটা বস্তু এই 1 2 3 এই 3টা পথে বিতে পৌঁছেছে। আমরা যদি প্রথম পথটা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে প্রথম পথে বস্তুটা এই যেখান থেকে যাত্রা শুরু করে এভাবে এই ঢেউ খেলার মতো করে যে বিতে পৌঁছাইছে। তাহলে আমি যদি এই প্রথম পথে দূরত্বটা দেখতে চাই, তাহলে যেহেতু বস্তুটা এ থেকে যাত্রা শুরু করছে এবং যাত্রা শুরু করে কোন পথটা অতিক্রম করছে, এই যে 150 মিটারের যে পথটা সেই পথটা অতিক্রম করছে। তাহলে আমরা কি বললাম যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে যে কোনো দিকে অবস্থার পরিবর্তন অথবা যে কোনো দিকের অতিক্রান্ত পথটাই হচ্ছে তার দূরত্ব। তাহলে আমি এই 1 নম্বর রাস্তার ক্ষেত্রে বা 1 নম্বর পথের ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত বলতে পারবো? 150 মিটার বলতে পারবো। এখন যদি আমাদের বলে যে 1 নম্বর পথে যে বস্তুটা গেল, তো এই ক্ষেত্রে আমাদের এ থেকে বিতে যাইতে সে কতটুকু সরণ অতিক্রম করছে বা তার অতিক্রান্ত সরণের মান কত। তো দেখো, আমরা সংজ্ঞায় বলছিলাম সরণ হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, বা বলতে পারো সরণের ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। তাহলে আমাদের দেখতে হবে সবচেয়ে শর্টেস্ট দূরত্ব কোনটা, সেই শর্টেস্ট দূরত্বটাই হচ্ছে আমাদের সরণ হবে। তো এই এ বিন্দু আর এই বি বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যে দেখো আমাদের সবচেয়ে ছোট দূরত্ব হচ্ছে এই যে 2 নম্বর রাস্তাটা। তাহলে এই 17 দূরত্ব 100 মিটার, 100 মিটারই হবে হচ্ছে আমাদের এই 1 নম্বর পথের সরণ। তাহলে দূরত্বের ক্ষেত্রে যে পথ দিয়ে যাবে ওই পথের যে মাপটা পাবো আমরা সেই মাপটাই হচ্ছে দূরত্ব। আর সরণের ক্ষেত্রে পথ ডিপেন্ড করবে না, জাস্ট ডিপেন্ড করবে যে আদি বিন্দু কোথায় ছিল আর শেষ বিন্দু কোথায় ছিল। আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে সরণ। তাহলে এখন যদি আমরা দ্বিতীয় পথ বিবেচনা করি, তো দেখো দ্বিতীয় পথে বস্তুটা এই এ থেকে বিতে সরলরৈখিক পথে গেছে। তাহলে যেহেতু সরলরৈখিক পথে গেছে তাহলে এর অতিক্রান্ত দূরত্ব 100 মিটার হবে, আবার সরণের মানও 100 মিটারই হবে। তাহলে আমাদের 2 নং পথের অতিক্রান্ত দূরত্ব 100 মিটার এবং সরণও 100 মিটার। এখন যদি আমি 3 নম্বর পথটা বিবেচনা করি, যে 3 নম্বর পথে যখন বস্তুটা এ থেকে বিতে গেছে, তখন দেখো এই যে এই 3 নম্বর পথটা অতিক্রম করার ফলে তার অবস্থানের পরিবর্তন হয়েছে কত মিটারের? 300 মিটারের অবস্থানের পরিবর্তন ঘটছে, অর্থাৎ সে 300 মিটার দূরত্ব বা 300 মিটার পথ অতিক্রম করছে। তাহলে সে যেহেতু 300 মিটার পথ অতিক্রম করছে তাহলে তার অতিক্রান্ত দূরত্বের মান কত আসবে? অতিক্রান্ত দূরত্বের মান আসবে হচ্ছে 300 মিটার। কিন্তু আমরা যদি এই 3 নম্বর কন্ডিশনে বা 3 নম্বর পদের ক্ষেত্রে যদি আমি এ আর বি এর মধ্যবর্তী সরণ নির্ণয় করতে চাই, তাহলে সরণ কোনটা হবে? 300 মিটার হবে না 100 মিটার হবে? কোনটা হবে? অবশ্যই 100 মিটার হবে। কারণ কি, সরণ ডাজন্ট ডিপেন্ড অন দ্য পাথ, সরণ ডিসপ্লেসমেন্ট অলওয়েজ ডিপেন্ড অন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট।
তাহলে আমাদের এই এ আর বি এর যেহেতু ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব যেহেতু 100 মিটার, তাহলে আমাদের এই 3 নম্বর রাস্তার ক্ষেত্রেও বা 3 নম্বর পথের ক্ষেত্রেও আমাদের অতিক্রান্ত সরণের মান হবে 100 মিটার। এখন একটা যদি আমি প্রশ্ন করি যে সরণ আর দূরত্বের মধ্যে সম্পর্কটা কি, দেখো সরণ আর দূরত্বের মধ্যে কিন্তু আমরা এই সম্পর্কটা প্রকাশ করতে পারি যে দূরত্ব অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু সরণ। তার মানে সরণ দূরত্বের সমান হইতে পারে, আবার নাও হইতে পারে। আবার উল্টাভাবে বলতে পারি যে দূরত্ব সরণের সাথে বেশি হইতে পারে, কিন্তু সরণ কোনো সময় কি হবে না, দূরত্বের সাথে বেশি হইতে পারবে না। তাই জন্য আমরা কি লিখছি, দূরত্ব ইজ গ্রেটার দেন অর ইকুয়াল সরণ। আর একটা বিষয় যদি আমি জিজ্ঞেস করি তোমাদের কাছ থেকে, এটা কি বলতে পারবা? মনে করো তোমাদের প্রতিষ্ঠানে কোনো একদিন দৌড় প্রতিযোগিতা হলো, এই বিন্দু থেকে কেউ মনে করো যাত্রা শুরু করলো। তো এই বিন্দু থেকে দৌড় শুরু করে সে মনে করো এই সম্পূর্ণ সার্কেলটা অতিক্রম করে আবার এই বিন্দুতে ফিরে আসলো। তো আমরা ধরলাম এই সার্কেলটা ছিল হচ্ছে 200 মিটারের সার্কেল। এখন তোমরা কি আমাকে বলতে পারো যে এই যে ব্যক্তিটা, এই ব্যক্তি যে দৌড় শুরু করলো, এই দৌড় শুরু করার পরে সে তার এ থেকে যখন যাত্রা শুরু করছে এবং এতে যখন মানে যাত্রা শেষ করছে, মানে সে এ থেকে যাত্রা দৌড়ানো শুরু করছিল এবং দৌড়ানো শেষ করছে কোন জায়গায়, ওই এই বিন্দুতেই। তো এই ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব আর সরণ কত হবে? তো দূরত্ব হবে হচ্ছে কি, দূরত্ব কি করে না, আদি পয়েন্ট আর শেষ পয়েন্টের উপর ডিপেন্ড করে না, এটা শুধু ডিপেন্ড করে কোন রাস্তা দিয়ে গেছে বা কোন পথ দিয়ে গেছে। তাহলে সে যেহেতু এই 200 মিটার পথ অতিক্রম, মানে 200 মিটারের পথের এই সার্কেলটা দিয়ে গেছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে 200 মিটার। কিন্তু সরণ কত হবে? তো দেখো আমরা বুঝলাম সরণ ডিপেন্ড অন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। তাহলে এর আদি বিন্দু যে জায়গায়, শেষ বিন্দু সেই একই জায়গায়, কারণ যে জায়গা থেকে যাত্রা শুরু করছে ওই জায়গায় যাত্রা শেষ করছে। তাহলে যেহেতু আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী কোনো দূরত্ব নেই, একই বিন্দু মানে কি মধ্যবর্তী কোনো দূরত্ব নাই, দূরত্ব শূন্য। তাহলে যেহেতু আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী কোনো সরলরেখিক দূরত্ব নেই, দূরত্ব শূন্য, তাহলে সেক্ষেত্রে সরণের মানও শূন্য হবে। তাহলে যদি একজন ব্যক্তি বা একজন হচ্ছে কম্পিটিটরস, সে যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং একটা নির্দিষ্ট সার্কেল কমপ্লিট করে আবার ওই বিন্দুতে ফিরে আসে, তাহলে সেই ক্ষেত্রে তার দূরত্ব হবে ওই পথের যা দূরত্ব তাই, আর সরণ হবে হচ্ছে কি 0 মিটার। যদি এরকম হতো যে থেকে যাত্রা শুরু করছে, মনে করো যে এই বি বিন্দুতে এসে পৌঁছাইছে, তো আমরা এবার ধরলাম যে এই এ থেকে এই বি বিন্দুর দূরত্ব হচ্ছে 100 মিটার, আর এ থেকে বি এর মধ্যবর্তী যে সরলরেখিক দূরত্ব সেটা হচ্ছে 50 মিটার। তাহলে বলো এখন এই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত? এই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 মিটার আর অতিক্রান্ত সরণ হচ্ছে 50 মিটার। তাহলে আমি আশা করছি যে তোমরা সরণ আর দূরত্বের এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমি প্রথম বিষয়টা ডান ধরলাম। এরপর আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে বেগ আর দ্রুতি কি। তো আমরা অনেক সময় বলি যে যাই বেগ তাই দ্রুতি, তো অ্যাকচুয়ালি যা বেগ তাহা দ্রুতি নয়, কারণ বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। আর একটা কথা বলে রাখা ভালো, এক্ষেত্রে আমাদের সরণটা হচ্ছে ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি। এবং বেগ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, সরণ বাই সময়। বেগের সংজ্ঞা তোমরা এভাবে দিতে পারো যে সময়ের সাথে সরণের পরিবর্তনই হচ্ছে বেগ, আর সময়ের সাথে দূরত্বের পরিবর্তনই হচ্ছে দ্রুতি। বা উল্টাভাবে বলতে পারো এভাবেও যে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, যখন সময় দ্বারা কোনো কিছুকে ভাগ করা হয় তখন হার কথাটা উল্লেখ আছে। তাহলে আমরা বলতে পারি যে সরণের পরিবর্তনের হারই হচ্ছে বেগ আর দূরত্বের পরিবর্তনের হারই হচ্ছে সময়। যার যেটা ভালো লাগে সেটা দিও। কেউ যদি ইচ্ছা করো তাহলে বলতে পারো সময়ের সাথে সরণের পরিবর্তনই বেগ, আবার যদি কেউ ইচ্ছা করো যে সরণের পরিবর্তনের হারই হচ্ছে বেগ, এটা বলতে পারো, যার যেটা ইচ্ছা। এখন বেগকেও আমরা ভি দ্বারা প্রকাশ করি, আবার দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করি, আবার সরণকেও এস দ্বারা প্রকাশ করি, দূরত্বকেও এস দ্বারা প্রকাশ করি। এই দুইটা একই জাতীয় কোয়ান্টিটি দ্বারা বা একই রাশি দ্বারা প্রকাশ করার ফলে আমাদের একটু অসুবিধা হয় বা আমরা গোলমাল পাঠাই ফেলি যে দূরত্ব আর দ্রুতি একই বলে ফেলি। তো আমরা যদিও এগুলোকে একই কোয়ান্টিটি দ্বারা প্রকাশ করছি, বাট আমরা এটা মনে রাখবো যে কোনটা বেগ আর কোনটা দ্রুতি। তাহলে আমাদের সূত্র কি আসছে, ভি ইকুয়াল টু এস বাই টি, ভি ইকুয়াল টু এস বাই টি। এরপর আমাদের আসছে ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়, তাহলে দেখো এই বস্তুর উপর যদি আমি একটা বল প্রয়োগ করি তাহলে দুইটা কন্ডিশন করতে পারে। যদি আমার এই বলটা বস্তুটার উপর আমরা যদি যে বল প্রয়োগ করছি সেই বলের মানটা যদি এমন হয় যে বস্তুটার সরণ ঘটাতে পারবে বা বস্তুর অবস্থান পরিবর্তন ঘটাতে পারবে, তাহলে বস্তুটা কি হবে, তার আদি জায়গা থেকে, মনে করো বস্তুটা এই জায়গায় ছিল, এই জায়গা থেকে যখন বল প্রয়োগ করবো তখন বস্তুটা চলতে শুরু করবে। আর যদি এরকম হয় যে আমি বস্তুর উপর বল প্রয়োগ করলাম, ধরো বস্তুটা এই জায়গা থেকে, বস্তুটাকে এই জায়গা থেকে সরাইতে 20 নিউটন বল লাগবে, আমি সাপোজ 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে কি হবে, এই বস্তুটার কোনো অবস্থান পরিবর্তন ঘটবে না।
আর এখানে যদি কন্ডিশন ধরি যে বস্তুটাকে সরাইতে আমাদের 20 নিউটন বল লাগবে, আমরা সাপোজ দেখা গেল যে 100 নিউটন বল প্রয়োগ করছে বস্তুর উপর, তাহলে বস্তুটা কী হবে, এই আদি জায়গা থেকে অর্থাৎ এ পয়েন্ট থেকে এই বি পয়েন্টের দিকে সে কী করবে, যাত্রা শুরু করবে। তাহলে দেখা গেল যে বল প্রয়োগের ফলে দুইটা কন্ডিশন করতে পারে, বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটতে পারে আবার নাও ঘটতে পারে। সেটা ডিপেন্ড করবে যে আমি কী পরিমাণ বল প্রয়োগ করছি আর ওই বস্তুকে সরাইতে গেলে আমাদের কী পরিমাণ বল লাগবে। তো এখন আমরা আপাতত প্রথম কন্ডিশনে বিবেচনা করছি যে বল প্রয়োগ যদি করি বস্তুর, তাহলে যদি বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই বস্তুর একটা ত্বরণ থাকবে। ত্বরণ কী করে, ত্বরণ হচ্ছে বস্তুর বেগকে বৃদ্ধি করে। অর্থাৎ বস্তুর দেখো আগে ইনিশিয়াল অবস্থায় জিরো, মানে তার আদি বেগ ছিল না, সে একদম স্থির অবস্থায় ছিল, কিন্তু যখন বল প্রয়োগ করবে তখন সে চলতে শুরু করবে। তাহলে চলতে শুরু করলে যে বেগটা প্রাপ্ত হলো, সেই বেগটা কিসের দিন প্রাপ্ত হলো, আমি যে বলটা প্রয়োগ করছি সেই বলের রেসপেক্টে সে ত্বরণ পাইছে, আর ত্বরণ পাওয়ার ফলে সে কী করছে, চলতে শুরু করছে। তাহলে আমরা বলতে পারি কি, বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে সে একটা ত্বরণ প্রাপ্ত হয়, তো ত্বরণ প্রাপ্ত হওয়ার ফলে সে চলতে শুরু করে। আবার যদি একটা চলন্ত বস্তু থাকে তারপর যদি আমরা যদি থামানোর জন্য বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কিন্তু আবার থেমে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মন্দন কাজ করে। তো আমরা পরে এগুলো জানবো। আপাতত আমরা জানি ত্বরণ কি, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন, সময়ের সাথে বেগের পরিবর্তনই হচ্ছে ত্বরণ। এক্ষেত্রেও তোমরা ওইভাবে সংজ্ঞা দিতে পারো যে বেগের পরিবর্তনের হারকেও ত্বরণ বলে, যার যেটা ইচ্ছা। আমার মনে হয় তোমাদের জন্য সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনই হচ্ছে ত্বরণ, এটা বলাই বেশি বেটার। তারপরে তোমার যেটা ভালো লাগে, আর ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি যেহেতু অ্যাক্সেলারেশন, তাহলে এ ইজিক্যাল টু ডেল্টা ভি বাই টি ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি। তো দেখো ভি মাইনাস ইউ দ্বারা কী বলছে, ভি বোঝায় হচ্ছে শেষ বেগ, আর এই হচ্ছে আদি বেগ, আর টি হচ্ছে সময়। তাহলে আমরা ইজিক্যাল টু কী বলতে পারবো, ভি মাইনাস ইউ বাই টি। এখন দেখো এই যে নিউটনের আমাদের যে গতিসূত্রগুলো দেওয়া হয়েছে, এই গতিসূত্রগুলো দেওয়া হয়েছে আমাদের বেগ সরণের ক্ষেত্রে। তো দ্রুতি আর দূরত্ব এগুলোর ক্ষেত্রে আমাদের নিউটনের সূত্রগুলো দেওয়া হয় নাই। এগুলো একটু মনে রেখো যে আমাদের এই সূত্রগুলো দেওয়া হয়েছে কিসের জন্য, বেগ আর সরণের জন্য। আরেকটা বিষয় যেটা জানা লাগে যে আমাদের ফিজিক্সের দুইটা শাখা, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স। তো আমাদের এই নিউটনের সূত্রগুলো শুধুমাত্র ক্লাসিক্যাল ফিজিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। ক্লাসিক্যাল ফিজিক্স আমরা বুঝবো কীভাবে, যদি দেখি আমাদের একটা যে বস্তু নিয়ে ডিল করছি সেই বস্তুর একটা সিগনিফিকেন্ট ওয়েট রয়েছে এবং ওই বস্তুর বেগ যদি আলোর বেগের তুলনায় অনেক 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 কম হয়, তাহলে সেই ক্ষেত্রে সেগুলো আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে পড়বে। আর মডার্ন ফিজিক্সে বস্তু খুবই ন্যানো পার্টিকেল হয়, মনে করো যে ইলেকট্রনের মতো আর কি ভর থাকবে, আর বেগটা আলোর বেগের কাছাকাছি থাকবে, সেটা হচ্ছে মডার্ন ফিজিক্সের অন্তর্গত আর কি। তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সে নিউটনে আমাদের যে গতি সূত্রগুলো পাওয়া যায় সেই সূত্রগুলো হচ্ছে চারটা। এই চারটা হচ্ছে আমাদের সমত্বরণের ক্ষেত্রে। আচ্ছা, সমত্বরণের বিষয়টা কি যদি একটু ক্লিয়ার করতে চাই, তাহলে আমি যদি মনে করি একটা বস্তুর উপর কনস্ট্যান্টলি 5 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে কি হবে, 5 নিউটন বলের কারণে সাপোজ মনে করো বস্তুটা সামনে দিকে এগিয়ে যাবে, তাহলে বস্তুর উপর আমি যে বলটা প্রয়োগ করলাম সেই বলটা কিন্তু অনবরত সেম রয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে বস্তুর গতিটাও একটা নির্দিষ্ট ওয়েতে বা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে। বাট যদি এরকম হয়, আমি প্রথমে মনে করি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলাম, তারপরে 10 নিউটন বল প্রয়োগ করলাম, তারপরে বল প্রয়োগ করলামই না, আবার 20 নিউটন বল প্রয়োগ করলাম, এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যে র্যান্ডম বল প্রয়োগ করার ফলে ওই বস্তুর বেগেরও একটা র্যান্ডম পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো ওইটাকে বলা হয় অসমত্বরণ আর কি। তো সমত্বরণের ক্ষেত্রে আমার সূত্রগুলো দেওয়া আছে, যেখানে প্রথমে যে সূত্রটা আসে গতির সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ভি হচ্ছে শেষ বেগ, ই হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, আর টি হচ্ছে সময়। এরপর 2 নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2h। তাহলে আমাদের শেষ বেগের উপর স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি আদি বেগের উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু ত্বরণ ইন্টু অতিক্রান্ত সরণ। দূরত্ব না, কিন্তু যদি আমরা বলে ফেলি দূরত্ব, বাট এটা হচ্ছে সরণ। আমি যদি দুই একবার মিস্টেকলি বলে ফেলি অর্থাৎ স্লিপ অফ টাং যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি হয়তো দূরত্ব, বাট তোমরা বুঝে নেবে সেটা সরণ। এরপর আমাদের বলছে সরণ এস ইজিক্যাল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এইট স্কোয়ার। তাহলে সরণ এস ইজিক্যাল টু আমাদের কী হবে, আদি বেগ ইন্টু সময় প্লাস হাফ ইন্টু ত্বরণ ইন্টু সময় স্কোয়ার। 4 নম্বর সূত্র দেওয়া আছে এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। অর্থাৎ এখানে এস দ্বারা আদি বেগ বোঝাবে, ভি দ্বারা শেষ বেগ বোঝাবে, আর 2 তো সিম্পল ভাগ করে দেওয়া হয়েছে, আর এর সাথে সময় রয়েছে। তাহলে এই চারটা সূত্র আমরা কখন ইউজ করবো, যখন আমাদের সমত্বরণ এই কথাটা উল্লেখ থাকবে। সমত্বরণ উল্লেখ না থাকলে আমরা এই সূত্রগুলো ইউজ করবো না। এখন দেখো 5 নম্বর একটা সূত্র দেওয়া আছে এস ইকুয়াল টু ভিটি। তো এটা কখন ইউজ করবে, যখন সমবেগ থাকবে। সমবেগ বলতে কি বোঝায়, যখন আমাদের ত্বরণের মান শূন্য হবে। দেখো আমরা যে সূত্রটা দিয়েছিলাম এ ইকুয়াল টু আমাদের কি ছিল, এ ইকুয়াল টু ছিল আমাদের ভি মাইনাস ইউ বাই টি। এখন দেখো যদি এর মান শূন্য হয় তাহলে আমরা কি পাবো, ভি মাইনাস ইউ বাই টি। এখন টিকে যদি আমি শূন্য দ্বারা গুণ করি, বা মনে করো ওই পাশে টি দ্বারা গুণ করলাম, ওই পাশে টি দ্বারা গুণ করলে কী হবে, পাশে শূন্য হবে, আর এ পাশে কী হবে, ভি মাইনাস ইউ আসবে।
এই ইউটাকে যদি এই পাশে পার করে দিই বাম পাশে, তাহলে এই পাশে মাইনাস ছিল, বাম পাশে আসার পর প্লাস হয়ে যাবে, তাহলে ভি ইজিক্যাল টু ইউ হবে। দেখো ভি ইজিক্যাল টু ইউ দ্বারা কী বোঝায়? ভি ইজিক্যাল টু ইউ দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় আদি বেগও শেষ বেগও তাই। তার মানে এখানে বেগের কোনো পরিবর্তন হয় নাই। যখন বেগের কোনো পরিবর্তন হবে না তখন আমরা সেটাকে কী বলতে পারবো? সমবেগ বলতে পারবো। তো সমবেগের ক্ষেত্রে আমরা কি ধরছিলাম? ত্বরণ শূন্য থাকে। যখন বেগ সমান হবে তখন ত্বরণ শূন্য, বা উল্টাভাবে বললে ত্বরণ যখন শূন্য হবে তখন বেগটা ধ্রুব থাকবে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন ঘটবে না, সেটাকে আমরা কি বলবো? সমবেগ বলবো। ওকে, এরপরে আমাদের 6 নম্বর যে সূত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের একটা বিশেষ সূত্র, এটাকে একটা স্টার দিয়ে মনে রাখতে পারো আর কি। এই সূত্রটা আমরা কখন ইউজ করবো? যখন আমাদের প্রশ্নে তম কথাটা উল্লেখ থাকবে, অথবা যদি ইংরেজিতে দেওয়া থাকে তাহলে এরকম ফিফথ অথবা সিক্সথ এরকম টিএইচ কথার উল্লেখ থাকবে। এই টিএইচ এই দুইটা লেটার উল্লেখ থাকবে, অথবা এই তম এই শব্দটি উল্লেখ থাকবে। যদি বলে 5তম সেকেন্ডে অধিকাংশ দূরত্ব নির্ণয় করো, অথবা 15তম সেকেন্ডে অধিকাংশ দূরত্ব নির্ণয় করো, যদি এরকম কথা উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে মাত্র আমরা সূত্রটা ইউজ করতে পারবো। তবে এক্ষেত্রে অবশ্যই আমাদের ইনশিওর হওয়া লাগবে যে বিষয়টা যেটা ঘটছে সেটা সমত্বরণে ঘটছে। যদি সমত্বরণে হয়, আর যদি এরকম 5তম সেকেন্ডে বা 10তম সেকেন্ডে অধিকাংশ দূরত্ব নির্ণয় করতে বলে, তাহলে আমরা সূত্রটা ডিরেক্ট ইউজ করতে পারবো। সূত্রটা কি? এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2d মাইনাস 1। আর লাস্টে আমাদের 7 নম্বর একটা সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই 2। তো আমরা এই সূত্রটা ইউজ করবো কখন? যদি আমাদের গড় বেগ নির্ণয় করতে পারি। গড় বেগ বলতে গেলে কি বোঝায়? মনে করো আমরা একটা বাস যাচ্ছিল, তার যাত্রাপথের শুরুতে তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। এখন মনে করো বাসটা চলতে চলতে কোনো এক মুহূর্তে আমরা দেখলাম যে তার বেগ 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এখন যদি আমাকে প্রশ্ন করে যে যাত্রাপথে ওই বাসটির গড় বেগ কত ছিল, তাহলে দেখো শুরুতে ছিল 5 আর শেষে কত পেলাম? 10। তাহলে আমরা কি করবো? দুইটা গড় বেগ নির্ণয় করতে গেলে কি করা লাগে? গড় হিসাব করতে গেলে দুইটাকে যোগ করে কতটা বেগ যোগ করছি তার সংখ্যা দ্বারা ভাগ করা লাগে। তাহলে যে আমরা প্রথমে একটা বেগ ছিল ইউ, আর পরে একটা বেগ পাইছি ভি, এই দুটাকে যোগ করছি, যোগ করে যেহেতু দুইটা বেগ ছিল তাহলে 2 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে গড় বেগ নির্ণয়ের সূত্র। তাহলে আশা করছি তোমরা সূত্রগুলো বুঝতে পারছো। এখানে আমাদের এই টার্মগুলোর কথা বলে দেওয়া আছে। ইউ দ্বারা আমরা আদি বেগ প্রকাশ করবো, ভি দ্বারা শেষ বেগ, এ দ্বারা ত্বরণ, টি এ সময় এবং এস দ্বারা সরণ উল্লেখ করবো আর কি। আমাদের প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো দেখো এই প্রশ্নগুলো সলভ করার জন্য আমার এখানে একটা উদ্দীপক দিয়ে রাখছে। এখন এই উদ্দীপকে প্রথমে যে রাশিটা দিয়ে রাখছে সেটা হচ্ছে বেগ, আর দ্বিতীয় যে রাশিটা দিয়ে আছে সেটা হচ্ছে সময়। তার মানে প্রথম ঘরে যে কোয়ান্টিটিগুলো রয়েছে এই সবগুলো দ্বারা আমাদের বেগ বোঝাচ্ছে, আর দ্বিতীয় ঘরে যেগুলো দেওয়া আছে সেগুলো দ্বারা সময় বোঝাচ্ছে। এবং বেগের এককটা দেওয়া আছে মিটার পার সেকেন্ডে, আর সময়ের এককটা দেওয়া আছে সেকেন্ডে। এখন আমরা যদি এই প্রশ্নগুলো সলভ করতে যাই, তাহলে আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই উদ্দীপকটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। আমরা যদি এই উদ্দীপকটা ভালোভাবে বুঝতে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ম্যাথে 70% কভার হয়ে যাবে। অনেকে দেখা যাচ্ছে উদ্দীপকটা ভালো করে পড়ে না বা বোঝে না, ও ম্যাথ ধুমধাম করে দিয়ে আসে, মনে করা যে 100 কিন্তু দেখা যায় কি তার মান অনেক কম আসে। তো এক্ষেত্রে তাড়াহুড়া না করে আগে ফার্স্টে উদ্দীপকটা কি বলছে ভালোভাবে বুঝবা, দেন প্রশ্ন সলভ করতে যাবা। তো দেখো আমাদের উদ্দীপক যদি আমরা দেখি, তাহলে আমাদের বলছে 0 থেকে 4 এই 4 সেকেন্ডে বেগের পরিবর্তন ঘটছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। দেখো যখন সময় শূন্য ছিল তখন বেগের মানও শূন্য, সময় যখন 4 বেগের মানও 4, তাহলে যে 4 সেকেন্ড সময়ের পরিবর্তনে বেগের পরিবর্তন হয়েছে কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা লিখছি, তাহলে প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন কত? তাহলে প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন বোঝাতে আমরা ডেল্টা ভি প্রাইম দিলাম। তাহলে প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন কত বোঝাচ্ছে? 4 সেকেন্ডে যেহেতু 4 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন 1 মিটার পার সেকেন্ড। এরপর যদি আমরা 4 থেকে 8 সেকেন্ড বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে 4 থেকে 8 সেকেন্ডে বেগের পরিবর্তন হয়েছে 2 মিটার পার সেকেন্ড। তো যেহেতু 4 থেকে 8 সেকেন্ডে বেগের পরিবর্তন 2 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি যে প্রতি সেকেন্ডে 4 সেকেন্ডে যেহেতু 2 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি যে প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন হয়েছে কত? 0.5 মিটার পার সেকেন্ড। এরপর যদি আমরা 8 থেকে 12 বিবেচনা করি, তাহলে 8 থেকে 12 সেকেন্ডে এক্ষেত্রে দেখা যাচ্ছে 4 সেকেন্ডে বেগের পরিবর্তন হয়েছে 2 মিটার পার সেকেন্ড, যেহেতু 6 থেকে 8 হয়েছে। যখন 8 সেকেন্ড ছিল তখন বেগ হচ্ছে 6, আর যখন 12 সেকেন্ড ছিল তখন বেগ হচ্ছে 8, তাহলে 4 সেকেন্ডের পরিবর্তনে বেগের পরিবর্তন হয়েছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন 2 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের ডেল্টা ভি প্রাইমের মান আসবে কত? 0.5 মিটার পার সেকেন্ড। এরপর যদি আমরা 12 থেকে 16 সেকেন্ড বিবেচনা করি, 12 থেকে 16 সেকেন্ড বিবেচনা করলে আমাদের ডেল্টা ভি এর মান আসবে হচ্ছে
দেখো 12 থেকে 16, 12তেও বেগের মান 8 মিটার পার সেকেন্ড, 16তেও বেগের মান 8 মিটার পার সেকেন্ড। তাহলে এই 60 সেকেন্ডে বেগের কোনো পরিবর্তনই হয় না। তাহলে যেহেতু বেগের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে আমরা বলতে পারি এটা কি বেগ, এটা হচ্ছে আমাদের ধ্রুব বেগ বা সমবেগ। তাহলে আমাদের 12 থেকে 16তে কাজ করছে হচ্ছে সমবেগ। আর 16 থেকে যদি আমরা 20 বিবেচনা করি, 16 থেকে 20, তাহলে এই 4 সেকেন্ডে বেগ দেখা যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড থেকে 0 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে এখানে বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন হয়েছে 8 মিটার পার সেকেন্ড, এবং পরিবর্তনটা কি হয়েছে? কমে গেছে। তো কমে যাওয়া বোঝানোর জন্য আমরা একটা মাইনাস ইউজ করছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন কত? 60 সেকেন্ডে যেহেতু 8 মিটার পার সেকেন্ড কমেছে, তাহলে প্রতি সেকেন্ডে কমে যাওয়ার পরিবর্তন হচ্ছে -2 মিটার পার সেকেন্ড। তো মাইনাসটা কেন দিলাম? ওই যে বেগেরটা যে কমে গেছে, এই কমে যাওয়া বোঝাতে আমরা মাইনাস দিলাম। তো বেগ যখন কমে যায় তখন কি কাজ করে? তখন সেখানে মন্দন কাজ করে, বা সিম্পলভাবে তোমার মনে রাখো, যেখানে বেগ কমে যায় সেখানে মন্দন কাজ করে। বেগ কমে গেলে কি কাজ করবে? বেগ কমে গেলে মন্দন কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে কাজ করছে হচ্ছে মন্দন। আর দেখো এই যে 3টা কন্ডিশন, এখন দেখো এই 3টা কন্ডিশনের মধ্যে আমরা এই যে 2টা কন্ডিশনে, অর্থাৎ 4 থেকে 8 সেকেন্ড আর 8 থেকে 12 সেকেন্ড, এই 2টা কন্ডিশনে দেখো সেম বেগের পরিবর্তন ঘটছে। অর্থাৎ 8 সেকেন্ডেও বেগের পরিবর্তন 5 মিটার পার সেকেন্ড, আবার 8 থেকে 12 সেকেন্ডেও বেগের পরিবর্তন 0.5 মিটার পার সেকেন্ড। যদি এরকম কোনো কন্ডিশন হয় যে দুইটাই মিলে যাচ্ছে, তাহলে তুমি চাইলে এই দুটাকে একটা আকারেও লিখতে পারো। যেরকম লিখতে পারো যে 4 থেকে সরাসরি লিখতে দিলে 12 সেকেন্ড, 4 থেকে 12 সেকেন্ড, তাহলে এই 8 সেকেন্ডে বেগের পরিবর্তন হয়েছে হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড। তার মানে এক্ষেত্রে আমাদের প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন 0.5 মিটার পার সেকেন্ড। তো তুমি চাইলে এই লাইন না লিখে এই লাইনও লিখতে পারো। তো যাই হোক, তোমার যেটা ইচ্ছা সেটা লিখো। এখন দেখো এই যে এই কন্ডিশনগুলোতে আমরা কী কাজ করছি? এই কন্ডিশনগুলোতে আমাদের সমত্বরণ কাজ করছে, কারণ যেহেতু কিন্তু বেগের মান বাড়ছিল, তাহলে সমত্বরণ, বা তুমি সিম্পলভাবে বলতে পারো যে ত্বরণ কাজ করছে। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রথম 12 সেকেন্ডে আমাদের সমত্বরণ কাজ করছে, কিন্তু সমত্বরণের মধ্যেও আবার 2টা ক্যাটাগরি রয়েছে। প্রথম ক্যাটাগরিতে বেগের মান 1 মিটার পার সেকেন্ড হারে বাড়ছে প্রতি সেকেন্ডে, আর দ্বিতীয় ক্যাটাগরিতে বেগের মান 0.5 মিটার পার সেকেন্ড হারে বাড়ছে। এরপর তৃতীয় ক্যাটাগরিতে আমাদের বেগটা ছিল সমবেগ, অর্থাৎ এক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন ঘটে নাই 12 থেকে 16 সেকেন্ডে, আর 16 থেকে 20 সেকেন্ড, এই 4 সেকেন্ডে আমার বেগের মানটা কমে গেছে। তার মানে এখানে আমাদের মন্দন ঘটছে। আমাদের প্রথম প্রশ্নে বলছে দেখো 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, প্রথম 4 সেকেন্ডে। এখন দেখো এখানে আমাদের সবগুলো প্রশ্নে দূরত্বের কথা উল্লেখ থাকবে, বাট অ্যাকচুয়ালি আমাদের এগুলো সরণ বোঝাবে সবগুলোই, কারণ আমাদের দূরত্বের স্পেসিফিক কোনো সূত্র দেওয়া নেই। তো আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে আমরা কি জানি? দেখো দূরত্বের সূত্র পাইছিলাম বা সরণের সূত্র পাইছিলাম, S=UT প্লাস হাফ AT স্কোয়ার। আর কি সূত্র ছিল? আর সূত্র ছিল S=VT। আর কি সূত্র ছিল? আর সূত্র ছিল U প্লাস V/2 ইন্টু হচ্ছে T। এটা কিন্তু প্লাস চিহ্ন, যদি একটু ডান্স দিয়ে বাঁকাই আছে, এটা গুণ চিহ্ন। এখন এই সূত্রটা হচ্ছে আমাদের সমবেগের ক্ষেত্রে, আর এই দুটো সূত্র হচ্ছে আমাদের সমত্বরণের ক্ষেত্রে। তো দেখো আমাদের যেহেতু প্রথম 4 সেকেন্ডে বেগ বাড়ছে, তাহলে বেগ বাড়ছে যেহেতু আমরা সমবেগ না, তাহলে আমরা সমবেগের সূত্রটাও ইউজ করতে পারবো না। তাহলে কেন সমবেগের সূত্র ইউজ করলাম না, আশা করি বুঝতে পারছো। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে আমার যেটা ইচ্ছা সেটা দিয়ে নির্ণয় করতে পারি, দুইটা ক্ষেত্রে সেম অ্যান্সার আসবে। তাহলে আমরা আগে প্রথম কাটা দিয়ে নির্ণয় করি। এখন দেখো আমরা দেখতে হবে কী কী ডাটা দেওয়া আছে। তাহলে এই ইউ দ্বারা কি বোঝায়? ইউ দ্বারা আদিবেগ। তাহলে যখন সময় ছিল 0 থেকে, তো আমরা কোন সময়টা বিবেচনা করছি? 0 থেকে এই 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করছি। তো তোমরা আগে এভাবে লিখে নিবা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কোন সময়ে? 0 থেকে আমাদের 4 সেকেন্ডে। দেখো 0 সেকেন্ড যখন সময় 0 ছিল তখন আদিবেগ কত ছিল? আদিবেগে 0 ছিল, তাহলে ইউ এর মান 0। একক কী ছিল? মিটার সেকেন্ড ইনভার্স 1। টি এর মান কত? 0 থেকে 4 সেকেন্ড, তার মানে সময় হচ্ছে 4 সেকেন্ড। আর এখানে এর দ্বারা কী বোঝাচ্ছে? এর দ্বারা ত্বরণ বোঝাচ্ছে, কিন্তু দেখো আমাদের ডিরেক্ট কোনো জায়গায় ত্বরণ উল্লেখ করা নাই। তাহলে ত্বরণ উল্লেখ করা না থাকলে আমাদের সূত্র দিতে হবে। ত্বরণের সূত্র কী ছিল? V-U/T ছিল। ভিটা কি? শেষ বেগ। কোন শেষ বেগ? দেখো এখানে 0 আর 4, তাহলে 0 সময়ে মানে 0 সেকেন্ডে যে বেগটা ছিল সেটা আদিবেগ, আর 4 সেকেন্ডে যে বেগটা ছিল সেটা হচ্ছে শেষ বেগ। তাহলে 4 সেকেন্ডের বেগ কত ছিল? 4 ছিল। তাহলে 4 - 0 আর নিচে কত? 4। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 1 মিটার সেকেন্ড ইনভার্স 2। ত্বরণ একক কি? ত্বরণ একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2 হয়। আর আমাদের সরণ নির্ণয় করতে বলছে S=what। তাহলে আমরা যদি মান বসাই, ইউ এর মান ছিল 0, টি এর মান ছিল 4 প্লাস হাফ, এ এর মান ছিল আমাদের 1, আর টি এর মান ছিল 4 এর উপর স্কোয়ার। তাহলে দেখো ক্যালকুলেশন করলে 0 থাকে,
16কে অর্ধেক করলে 8 আসে, তাহলে আমাদের 8 মিটার। তাহলে আমরা দেখলাম যে প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 8 মিটার। এখন আমরা বুঝলাম যে দ্বিতীয় সূত্রটা দিয়েও অ্যাপ্লাই করলে সেম অ্যান্সার আসবে। আমরা একটু চেক করে দেখি। তাহলে সূত্র কি ছিল? S = U প্লাস V বাই 2 ইন্টু টি। তুমি চাইলে ব্যাকেট দিতে পারো, না ব্যাকেট দিতে পারো, জাস্ট বুঝলেই হচ্ছে যে এটা গুণ অবস্থায় রয়েছে। এই টি কিন্তু ইউ এর সাথে গুণ অবস্থায় রয়েছে, ভি এর সাথে গুণ অবস্থায় রয়েছে। যদি বুঝতে সুবিধা হয় কারো, ব্যাকেট দিয়ে লিখো। ইউ এর মান কত ছিল? 0, আর ভি এর মান কত ছিল? তো দেখো আমরা যেহেতু 4 সেকেন্ডে নির্ণয় করছি, তাহলে 4 সেকেন্ডে বেগ কত ছিল? 4 ছিল। আর নিচে হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে কত? সময়। সময় কত ছিল? 0 থেকে যেহেতু 4 সেকেন্ড, তাহলে সময় হবে 4 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে 4/2 মানে 2, 2কে 4 দ্বারা গুণ করলে 8। তো দেখো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসছে 8 মিটার। তো তুমি এইভাবেই এই সূত্র ইউজ করে নির্ণয় করো, আর এই সূত্র ইউজ করো, অ্যান্সার সেম আসবে। তোমার যেটা ভালো লাগে নির্ণয় করতে পারো। তাহলে আশা করছি প্রথম প্রশ্ন বুঝতে পারছো। এরপর আসে আমাদের দ্বিতীয় প্রশ্নে। দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলছে? প্রথম 12 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমাদের প্রশ্ন নাম্বার 2 প্রথম 12 সেকেন্ডে বলছে। তাহলে প্রথম 12 সেকেন্ডে নির্ণয় করতে বললে দেখো প্রথমে কি করতে হবে? আমার দেখতে হবে যে বেগের পরিবর্তন কোন কোন জায়গায় ঘটছে। 0 থেকে 4 এই 4 সেকেন্ডে বেগের পরিবর্তন ঘটছে একরকম, আবার 4 থেকে 8 এই ক্ষেত্রে বেগের পরিবর্তন ঘটছে একরকম, 8 থেকে 12 এই ক্ষেত্রে আমাদের বেগের পরিবর্তন যদিও সেম ঘটছে। আর যেহেতু 12 সেকেন্ড পর্যন্ত নির্ণয় করতে বলছে, তাহলে দেখো আমরা এই পর্যন্ত নির্ণয় করলে আমাদের অ্যান্সার শেষ হচ্ছে। এই পর্যন্ত আমাদের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা ফার্স্টে কী করবো? 0 থেকে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো। তো 0 থেকে 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করছিলাম। S1 এর মান কত আসলো? তো আমরা ধরলাম যে 0 থেকে 4 সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্বটা সেটা হচ্ছে S1। S1 এর মান কত পাইছিলাম আমরা? 8 মিটার পাইছিলাম। এবার কি করব? 4 থেকে 8 মিটারটা হিসাব করব, সরি 4 থেকে 8 সেকেন্ডেরটা হিসাব করব। তাহলে 4 থেকে 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো মনে করো বাংলা লেখাগুলো আছে, অতিক্রান্ত দূরত্ব বাংলা লেখা লিখতে গেলে আমাদের সময় বেশি লাগবে না, শুধু ঝামেলা হবে না। তোমরা ধরে নিও যে লেখাগুলো আছে। তাহলে 4 থেকে 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে আমি সূত্র দিতে হবে। সূত্র কোনটা দেবো বলো? তো আমরা S = U প্লাস V বাই 2 ইন্টু টি দিয়ে দিলাম। তুমি চাইলে ওইটাও ইউজ করতে পারো, বাকি যেটা আছে ওইটা। ইউ এর মান কত? দেখো 4 সেকেন্ডের বেগ যেটা, সেটা হচ্ছে আদি বেগ, কারণ 4 সেকেন্ড থেকে শুরু করে 8 সেকেন্ড পর্যন্ত। তাহলে 4 সেকেন্ডের বেগটা আদি বেগ হবে, আর 8 সেকেন্ডের বেগটা শেষ বেগ হবে। তাহলে 4 সেকেন্ডের বেগ ছিল 4, আর 8 সেকেন্ডের বেগ কত ছিল? 6। আর নিচে আমাদের ভাগ 2, আর সময় কত ছিল? 4 থেকে 8 সেকেন্ড। তাহলে দেখো সময় হচ্ছে আমাদের 4 থেকে 8 সেকেন্ড, মানে সময় হচ্ছে আমাদের 4 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? 6 আর 4 10, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 5কে 4 দ্বারা গুণ করলে 4 5 20 মিটার। সেমভাবে যদি আমরা 8 থেকে 12 সেকেন্ডের হিসাব করি, 8 থেকে 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তো অতিক্রান্ত দূরত্ব মনে করো আছে, ডট ডট দিয়ে দিলাম। তো সূত্র কি? S = U প্লাস V বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে কি? ইন্টু হচ্ছে আমাদের টি। তাহলে ইউ এর মান কত? ইউ এর মান দেখো এবার কোনটা নেব? 8 সেকেন্ডেরটা নেব। তাহলে 8 সেকেন্ডে আমার ইউ এর মান কত ছিল? 8 সেকেন্ডের বেগ ছিল হচ্ছে 6, আর যেহেতু শেষ সময় হচ্ছে 12, তাহলে 12 সেকেন্ড অতিক্রান্ত 12 সেকেন্ডের বেগের মান কত ছিল? 8 ছিল। আর নিচে হচ্ছে 2, সাথে হচ্ছে আমাদের কত? 8 থেকে 12 সেকেন্ড পরিবর্তন হচ্ছে 4 সেকেন্ড। তাহলে 8 6 14, 14কে 2 দ্বারা ভাগ করলে 7, 7কে 4 দ্বারা গুণ করলে 4 7 28। তাহলে দেখো আমরা S1 S2 S3 পেয়ে গেছি। তাহলে আমরা যদি প্রথম 12 সেকেন্ডে নির্ণয় করি, যে প্রথম 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে আমরা বলতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব S = S1 প্লাস S2 প্লাস S3। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে? S1 এর মান হচ্ছে 8 মিটার, S2 এর মান হচ্ছে 20 মিটার, প্লাস হচ্ছে 28 মিটার। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের থাকে 28, 28 56 মিটার। তাহলে প্রথম 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 56 মিটার। তাহলে আমি আশা করছি যে তোমরা এই দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পারছো। কী করছি? সিম্পলিভাবে প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নিয়ে করছি, এরপরে 4 থেকে 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নিয়ে করছি, এরপর 8 থেকে 12 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নিয়ে করছি, এরপর সবগুলোকে যোগ করে দিয়েছি। তাহলে যোগ করে দিলে আমাদের অ্যান্সার আসছে 56 মিটার। তো এখানে আমাদের অ্যান্সার শেষ হয়ে গেছে। এখন দেখো আমাদের 3 নম্বর প্রশ্নে কী বলছে? প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে আমার 3 নম্বর প্রশ্নে বলছে প্রথম 20 সেকেন্ডে নির্ণয় করতে হবে। তো দেখো আমরা তো অলরেডি 4 সেকেন্ড, 4 থেকে 8 সেকেন্ড, 8 থেকে 12 সেকেন্ড পর্যন্ত নির্ণয় করছি। তাহলে এখন জাস্ট পরেগুলো নির্ণয় করলে হচ্ছে। তাহলে এখন আমরা নির্ণয় করবো কই থেকে কত? 12 থেকে 16। দেখতে হবে যে বেগের পরিবর্তন কই থেকে ঘটছে। যে এখানে দেখো বেগের পরিবর্তন ঘটছে, যেখানে বেগের পরিবর্তন ঘটছে আর লাস্টে বেগের পরিবর্তন ঘটছে।
তাহলে আমাদের 12 থেকে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের সূত্র কী ছিল? এখন দেখো 12 থেকে 16 সেকেন্ডে কিন্তু সমবেগ কাজ করছে। আর সমবেগের সূত্র কী ছিল? সমবেগের সূত্র আমরা ইসিকাল টু কী জানি? ভিটি জানি। তো ভি এর মান কত? ভি এর মান আমাদের দেওয়া আছে 8, আর টি এর মান কত? যেহেতু 4 সেকেন্ড, তো যদিও 12 বোঝা যাচ্ছে না, তো আমাদের 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত আসবে? 4 আসছে 32। তাহলে এই 12 থেকে 16 এই 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 32 মিটার। আর যদি আমরা লাস্ট ওয়ান দেখি যে 16 থেকে 20 সেকেন্ড, তাহলে 16 থেকে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে? 16 থেকে 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে? এখন দেখো এই ক্ষেত্রে আমাদের কিন্তু মন্দন কাজ করছে, তো ত্বরণ কাজ করুক আর মন্দন কাজ করুক সূত্র কিন্তু একই। তাহলে এই সিকালটা আমরা কোনটা ইউজ করবো? ইউ প্লাস ভি বাই টু ইন্টু হচ্ছে আমাদের কী ছিল? টি ছিল। তাহলে ইউ এর মান ছিল আমাদের কত? তাহলে ইউটা দেখো 16 সেকেন্ডের বেগ, 16 সেকেন্ডের বেগ ছিল 8, আর ভিটা কত ছিল? ভিটা ছিল 0, আর নিচে হচ্ছে আমাদের 2, আর নিচে হচ্ছে সাথে হচ্ছে কি টি এর মান 4। তাহলে ক্যালকুলেট করলে মান কত আসবে? 4 4 ছাড়া 16, তাহলে দেখো কিন্তু আমাদের মান আসছে 16 মিটার। তাহলে আমরা যদি মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি, যে প্রথম 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বলতে পারো যে 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে এস ইজিক্যাল টু কী হবে? সবগুলোকে যোগ করতে হবে। তাহলে আমরা ধরলাম S1, এটাকে ধরলাম S4। যেহেতু কোনোটা নাম্বারিং করিনি, তুমি নাম্বারিং করলে করতে পারো, আবার না করলে তাহলে একবারে সিম্পলিফাই যোগ করে দিতে পারো আর কি। S5, তাহলে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4 প্লাস S5। তাহলে প্রথমে ছিল 8 মিটার, তারপরে ছিল আমাদের 20 মিটার, তারপরে ছিল হচ্ছে 28 মিটার, দেন 32, দেন 16। তাহলে 16 আর 32 48 আসে, 48 আর 8 56, 56 আর বেশি 76, 76 আর বেশি 96, 96 আর 8, 96 আর 8 আসে হচ্ছে আমাদের 104। তাহলে আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব কত মিটার? 104 মিটার। তাহলে দেখো প্রথম 20 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি। তাহলে আমাদের ফার্স্টে চাইছিল প্রথম 4 সেকেন্ডের, সেকেন্ড প্রশ্নে চাইছিল প্রথম 12 সেকেন্ডের, আর থার্ড প্রশ্নে চাইছে প্রথম 20 সেকেন্ডের। তাহলে আমি আশা করছি এই রিলেটেড প্রশ্ন আসলে তোমাদের আর ভুল হবে না। তাহলে মুছে দিলাম। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, আমাদের বলছে থার্ড বা তৃতীয় সেকেন্ডে, তৃতীয় এখানে দেওয়া আছে কি আমাদের 3 লিখে টিএইচ দেওয়া আছে, তার মানে এটা যদি বাংলা করি তাহলে হবে তৃতীয়তম সেকেন্ডে। তাহলে 3 টিএইচ দেওয়া থাকুক, আর যদি বাংলায় 3তম দেওয়া থাকুক, তো দুই ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করবো কোনটা বলছিলাম? সূত্র ইউজ করবো ইকুয়াল টু, তাহলে প্রশ্ন কত ছিল? 4। তাহলে আমরা বলছিলাম যে এই কন্ডিশনে তম কথাটা উল্লেখ থাকলে, তাহলে আমরা বলছিলাম যদি তম কথাটা উল্লেখ থাকে অথবা এই টিএইচ এই দুটো লেটার উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র কোনটা ইউজ করবো? ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1, এই সূত্রটা ইউজ করবো। এখানে ইউটা হচ্ছে আমাদের আদিবেগ, এটা হচ্ছে ত্বরণ, আর টি হচ্ছে সময়, আর এস হচ্ছে সরণ। তাহলে আমরা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের এই কন্ডিশনের ক্ষেত্রে স্পেশাল সূত্র। এখন দেখো আমরা এটা দিয়ে করতে পারি, আরেকটা প্রসেসও করতে পারি, ওটাও দেখা দিব। তাহলে আমরা যদি এর মান বসাই, তো দেখো আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, আর ত্বরণের মান কত ছিল? ত্বরণ ইজিক্যাল টু, দেখো 3 সেকেন্ড, তৃতীয়তম সেকেন্ড বলছে, তাহলে তৃতীয়তম সেকেন্ড কার মধ্যে পড়ে? 0 থেকে 4 এর মধ্যে পড়ে। তাহলে ইজিক্যালটা কত আসবে? ইজিক্যালটা আসবে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টু, সরি ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান ছিল আমাদের কত? 4 মাইনাস 0 বাই হচ্ছে আমাদের সময় হচ্ছে 4 সেকেন্ড। আর প্রথম 4 সেকেন্ডের ত্বরণ যা হবে ওই তৃতীয় সেকেন্ডে সেম ত্বরণই কাজ করবে, ঠিক না? কারণ যেহেতু আমাদের তৃতীয় সেকেন্ডটা 0 থেকে 4 সেকেন্ডের মাঝে পড়ে, তাহলে এখানে হিসাব করলে আসবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সময় কত বলছে? সময় হচ্ছে আমাদের বলছিল তৃতীয়তম সেকেন্ডে, তাহলে যত সেকেন্ড বলবে ওইটাই আমাদের ইয়া হবে, সময় হবে। তাহলে টি ইজিক্যাল টু 3 সেকেন্ড। তাহলে এখন যদি মান বসাই, এর মান 0, হাফ, এর মান 1, টি এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 3, মাইনাস হচ্ছে 1। তাহলে ক্যালকুলেট যদি আমরা করি, তাহলে এখান থেকে আছে 3 3 দুগুণে 6, 6 মাইনাস 1 মানে 5, 5কে হাফ দ্বারা গুণ করলে কত আসে? 2.5 আসে। তাহলে আমাদের অ্যান্সার আসে 2.5 মিটার। তো দেখো আমরা এইভাবে এটা সলভ করতে পারি। এখন বিষয় হচ্ছে যদি এই প্রশ্নটা একটু টাফ করতো তাহলে আমরা কীভাবে সলভ করতাম? যে সাপোজ মনে করো এই প্রশ্নটা দিয়েছে, কিন্তু আমাদের বলছে যে 5তম সেকেন্ডে, 5th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব
কত, এটা আমাদের মনে করো জিজ্ঞেস করলো। 5তম সেকেন্ডে, বাংলায় বললে বলতো 5তম সেকেন্ডে, আমরা ইংরেজিতে লিখছি 5th সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত। এক্ষেত্রে কি আমরা ডিরেক্ট সূত্র দিতে পারবো যে এস ইকাল টু, মনে করো যে ইউজ করলাম যে সূত্রটা দিয়েছিলাম যে এস ইকাল টু আমাদের ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1। তো দেখো এই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে করো যে এই ইউ নিয়ে কনফিউশন আসে, আর ক্যালকুলেশন করতে গেলে দেখা যাচ্ছে আমাদের মান সঠিক পাবো কি পাবো না, এরও একটা কনফিউশন থেকে যায় আর কি। মানে এই সূত্রটা আমরা যদি ডিরেক্ট ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের মান মনে করে ভুল আসে এক্ষেত্রে। তাহলে আমরা এই কন্ডিশনে কি করব? তাহলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে কখন এটা ইউজ করবো কখন ইউজ করবো না। তো দেখো প্রথম যখন আমাদের 3 সেকেন্ড বলছিল, প্রথম 4 সেকেন্ডে কিন্তু একই হারে বেগ বাড়ছে, কিন্তু যখন পঞ্চমতম সেকেন্ডে বলছে প্রথম 5 সেকেন্ডে কিন্তু ত্বরণের হার একই নেয়। দেখো প্রথমে 4 সেকেন্ডে একরকমভাবে বেগ বাড়ছে, পরের 4 সেকেন্ডে আবার অন্যরকমভাবে বেগ বাড়ছে। তো যদি দেখি যে আমাদের যে সময়টা বাড়ছে, মানে যে সময়টা দেওয়া আছে সেই সময়টা আমাদের একই রকম ত্বরণ উল্লেখ করা আছে। আর বিষয়টা আমি বোঝাই যে আমাদের দেওয়া ছিল 0 থেকে 4, এই 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে যদি আমাদের মনে করো বেগের পরিবর্তনটা ছিল প্রতি সেকেন্ডে কত 1 মিটার পার সেকেন্ড করে, তাহলে আমার যদি 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে যে কোনো একটা সময় উল্লেখ করতো, প্রথম সেকেন্ডে বা দ্বিতীয়তম সেকেন্ডে অথবা তৃতীয়তম সেকেন্ডের এরকম বা চতুর্থতম সেকেন্ডেও যদি বলতো তাহলে আমি এই সূত্র ইউজ করতে পারতাম। কিন্তু দেখো আমার এই 4 সেকেন্ডের পরেই বেগ চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ 4 থেকে 8 সেকেন্ড, এখানে কিন্তু আমার প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনের হার 0.5 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে যদি এরকম দুইটা ত্বরণ দেওয়া থাকে আর যদি আমাদের এই দ্বিতীয়টার ক্ষেত্রে জিজ্ঞেস করে যে 4 থেকে 8 এর মধ্যে কোনো একটা সেকেন্ডের কথা বললো, সেটা হতে পারে 5তম সেকেন্ড অথবা 6তম সেকেন্ড অথবা 7তম সেকেন্ড, তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করবো না, কারণ এই ক্ষেত্রে আমাদের মানটা ভুল আসে যদি আমরা এই সূত্রটা ইউজ করি। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? তো দেখো এই প্রশ্নগুলো সলভ করার জন্য আমরা তখন এইসব হিসাব করবো যে ওই পঞ্চমতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এস ইজিক্যাল টু, আমরা আগে পঞ্চমতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করবো প্রথম পঞ্চম সেকেন্ডের, দেন এটা থেকে আমরা প্রথম 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দেবো। তাহলে আমরা এই S5 দ্বারা কী বলছি, S5 দ্বারা বোঝাচ্ছে আমাদের প্রথম পঞ্চম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, প্রথম 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, আর এই S4 দ্বারা কী বোঝাচ্ছে প্রথম 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তারপরে দুটো ডিফারেন্স করে দিলে অ্যান্সার চলে আসবে। তো দেখো আমরা আগের প্রশ্নে প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করছিলাম, প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের কত ছিল, 8 মিটার ছিল। তাহলে এখন আমাদের জাস্ট বের করতে হবে কি প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে প্রথম 5 সেকেন্ডে বের করতে গেলে আমাদের 4 সেকেন্ডে জানা আছে শুধুমাত্র 4 থেকে 5 এই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে দেখো 4 থেকে 5 এই 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমাদের সূত্র কোনটা বলছিলাম, আমরা চাইলে এটা ইউজ করতে পারি S ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, আবার চাইলে আমরা এটা ইউজ করতে পারি S ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো আমরা এটা ইউজ করতে চাচ্ছি, এটা ইউজ করলে আমাদের জন্য সহজ হবে। কেন সহজ হবে? দেখো ওই ক্ষেত্রে সূত্রটা যদি ইউজ করি S ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, দেখো ইউ এর মান আমাদের জানা আছে, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে আমাদের 4 সেকেন্ডে যে বেগটা ছিল সেটা হচ্ছে ইউ এর মান, অর্থাৎ 4 সেকেন্ডে বেগ কত ছিল, 4 মিটার পার সেকেন্ড ছিল। কিন্তু দেখো ভিটা কত, ভিটা হচ্ছে 5 সেকেন্ডের বেগের মান। তাহলে 5 সেকেন্ডের বেগের মান কিন্তু আমাদের এখানে দেওয়া নাই ডিরেক্ট, তাহলে আমাকে ফার্স্ট আগে ত্বরণ বের করতে হবে, দেন ওই ত্বরণ দিয়ে আবার বেগ নির্ণয় করতে হবে, আবার ওই বেগের সাহায্যে ওই বেগটা এখানে বসানোর পর আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো 3টে স্টেপ করা আছে, বাট আমরা যদি এই সূত্রটা ইউজ করি জাস্ট ত্বরণের মানটা বসাই দেবো, ত্বরণের মানটা ক্যালকুলেট করে আনবো, আনার পর এখানে বসাই দেবো, অ্যান্সার শেষ হবে। এখানে 2টি স্টেপ লাগছে, তো এই জন্য আমরা এই সূত্রটা ইউজ করছি। তুমি চাইলে এটা নির্ণয় করতে পারো, নির্ণয় করতে গেলে কী করা লাগবে, ফার্স্টে ত্বরণ নির্ণয় করা লাগবে, কই থেকে ত্বরণ নির্ণয় করবো, প্রথম 4 থেকে 8 সেকেন্ড, এই 4 সেকেন্ডে ত্বরণ নির্ণয় করবো, ত্বরণ নির্ণয় করার পর বেগ নির্ণয় করবো, দেন বেগটা বসাই দিয়ে দূরত্ব নির্ণয় করবো বা সরণ নির্ণয় করবো। বাট আমরা এটা দিয়ে নির্ণয় করতে চাচ্ছি কারণ আমার একটা স্টেপ কম হবে। তাহলে এই ইকুয়ালটা আমাদের সূত্র কী ছিল, এই ইকুয়ালটা আমাদের সূত্র ছিল ভি মাইনাস ইউ বাই টি। তো দেখো যেহেতু আমাদের এই 4 থেকে 8 সেকেন্ডে একই হারে বেগ বাড়ছে, তাহলে আমি সরাসরি 4 আর 8 সেকেন্ডের রেসপেক্টে ত্বরণ নির্ণয় করবো। তো 8 সেকেন্ডে বেগের মান কত ছিল 6, আর 4 সেকেন্ডে বেগের মান কত ছিল 4, আর সময় কত 4, তাহলে বেগের মান কত আসে 0.5 মিটার সেকেন্ড ইনভার্স 2 আসে। তো
তাহলে এটা জাস্ট আমি এখানে বসাই দিব। তাহলে ইউ এর মান কত ছিল? তো দেখো ইউটা কিন্তু 4 সেকেন্ড এবং ইউ 0 না, কারণ এই যে 4 থেকে 5 সেকেন্ড, তার মানে হচ্ছে 4টার ক্ষেত্রে 4 সেকেন্ডে যে বেগটা ছিল সেটা আদি বেগ, আর 5 সেকেন্ডে যে বেগটা ছিল সেটা সেই বেগ। তাহলে 4 সেকেন্ডে বেগের মান কত ছিল? 4, আর সময় ছিল হচ্ছে আমাদের 1 সেকেন্ড। 1 সেকেন্ড কেন দিলাম? 4 থেকে 5, 1 সেকেন্ডের ডিফারেন্স, প্লাস হচ্ছে হাফ, এর মান কত পেয়েছে? 0.5, আর টি এর মান কত? 1/2। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে? 4 প্লাস হচ্ছে কত আসে আমাদের 0.25 আসে। তো এই যে তোমাদের হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে গেছে, অর্থাৎ 12টা বেজে গেছে, চারিদিকে পটকা ফোটানো হচ্ছে আর কি। তো যোগ করলে কত আসে? 4.25 আসে, 4.25 এত মিটার। আচ্ছা, সবাইকে তো হ্যাপি নিউ ইয়ার জানানো হয়, ঠিক না? আচ্ছা, সবাইকে 2025 সালের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তাহলে আমাদের S4 এর মান পাইলাম, অর্থাৎ প্রথম 4 সেকেন্ড হতে দূরত্ব পেলাম 8 মিটার। আর এখন যদি আমরা প্রথম 5 সেকেন্ডের হতে দূরত্ব নির্ণয় করি, তাহলে আমরা বললাম কি? প্রথম 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, প্রথম 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো S ইজিক্যালটা আমরা কি বলবো? S4 প্লাস হচ্ছে S5, বা বলতে পারো S1 প্লাস হচ্ছে S2, এটাও বলতে পারো আর কি। তাহলে আমাদের দেখো প্রথমে 4 সেকেন্ডে গেছিলো 8 মিটার, আর পরের 1 সেকেন্ডে গেছে কত মিটার? 4.25 মিটার। তাহলে টোটাল কত আসছে? 8 4 12.25 মিটার, 12.25, এটা কি লিখেছি আমি? 12.25 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের কি? প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথমে যে 4 সেকেন্ডের সাথে পরের 1 সেকেন্ড যোগ করে দিয়েছি। আমরা কি বলছিলাম? যে আমাদের শুধুমাত্র 5ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব লাগবে। তাহলে এটা কীভাবে বের করবো? প্রথম 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে আমরা প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করে দেবো। তাহলে দেখো প্রথম 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 12.25 মিটার, আর প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত ছিল আমাদের? 8 মিটার। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 4.25 মিটার। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের এই 4.25 মিটার হচ্ছে ওই 5ম সেকেন্ডের, 5ম মানে কি? শুধুমাত্র ওই 1 সেকেন্ডে, 4 থেকে 5 সেকেন্ড, এই 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের 4.25 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের কি? 5ম সেকেন্ড বা 5ম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো এখন তোমাদের প্রশ্ন হইতে পারে, তাহলে প্রথম প্রশ্নটাকে আমি সলভ করতে পারতাম, যে প্রথম 3 সেকেন্ডের বলছিল, সেমভাবে সলভ করতে পারতাম। প্রথম 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করে নেবা, দেন প্রথম 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করে নেবা, তারপরে জাস্ট ডিফারেন্স করে দেবা যে S ইজিক্যাল টু S3 মাইনাস S2, যেখানে S3 পড়ছে হচ্ছে প্রথম 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, আর S2 এর পড়ছে হচ্ছে প্রথম 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি আশা করছি যে এই দূরত্ব নির্ণয়ের প্রশ্ন বা একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্টতম সেকেন্ডে দূরত্ব নির্ণয় করতে বললে তোমরা এভাবে সলভ করতে পারবা। এটা মুছে দিলাম। তাহলে 4-এর পর আমাদের আসছে কি? 5, বেগ বনাম সময় লেখচিত্র তৈরি করো। তো দেখো 5 নাম্বার আমাদের জাস্ট বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, লেখচিত্র তৈরি করতে হবে। তা তোমাদের গ্রাফ দেওয়া থাকবে, তো আমি মনে করো যে জাস্ট হাতে আঁকাই দিলাম। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এই এক্স অক্ষ বরাবর আমরা সময়গুলো রাখবো, আর ওয়াই অক্ষ বরাবর বেগগুলো রাখবো। তো জেনারেলি বেগ সময় লেখচিত্রে বেগটা, এই সময়টাকে আমাদের স্বাধীন চলক বিবেচনা করতে হয় এবং সেগুলোকে এক্স অক্ষে রাখতে হয়। তাহলে দেখো এই মূল বিন্দুকে আমরা 0 0 বিবেচনা করলাম, তারপর দিয়ে আছে আমাদের 4 সেকেন্ড, 8 সেকেন্ড, 12 সেকেন্ড, 16 সেকেন্ড, 20 সেকেন্ড। এটা ধরলাম আমাদের 4, এটা হচ্ছে 8, 12, 16, 20, সবগুলো আমাদের কিসে দেওয়া আছে? সেকেন্ডে দেওয়া আছে। আর উপরের দিকে যদি আমরা দেখি, তাহলে দেওয়া আছে 4, 6, 8, ধরলাম 4, তারপরে দিলাম 6, তারপরে দিলাম 8, আর কিছু দেওয়া নাই। তাহলে এটা আমাদের 4, মাঝেরটা আমাদের 6, আর উপরেরটা হচ্ছে 8। তো এটা বেশি কাছাকাছি হয়ে গেলে আমরা একটু উপরে দিই। তো আমরা দিলাম যে এটা আমাদের প্রথম 4 সেকেন্ডের, আর এটা হচ্ছে 8 সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর মাঝেরটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এটা 4, এটা 6, আর এটা 8, সবগুলো কিসে দেওয়া আছে? মিটার পার সেকেন্ড দেওয়া আছে। ওকে, তাহলে দেখো প্রথম 4 সেকেন্ডে বেগের মান 4, তাহলে আমরা এই বেগের প্রথম 4 সেকেন্ড বরাবর একটা হচ্ছে ডট ডট দেবো, আর প্রথম 4 মিটার পার সেকেন্ড বরাবর একটা ডট ডট দেবো। তাহলে দেখো ডট ডট যদি দিয়ে থাকি, তাহলে আমাদের কী হবে? একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে যে ছেদ বিন্দুটাই হচ্ছে
আমাদের লেখচিত্রের প্রথম বিন্দু। তারপরে হচ্ছে 8 সেকেন্ডে বেগের মান ছিল 6, তাহলে এই যে 6 বরাবর আমরা এটাকে বর্ধিত করব, আর এই 8টাকে আমরা y অক্ষ বরাবর বর্ধিত করব। তাহলে বর্ধিত করলে আমার দেখা যাবে কি, যদি বাঁকা হইল, তো এই যে এরকম কোনো জায়গায় মিলিত হচ্ছে। এরপর 12 সেকেন্ডের জন্য বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, তাহলে যে 8 মিটার পার সেকেন্ডটাকে বর্ধিত করব ডট ডটগুলোকে। এটা তো তোমাদের আর গ্রাফে বর্ধিত করা লাগবে না, গ্রাফে দেওয়া থাকবে, জাস্ট তোমাদের যোগ করা লাগবে, আর পয়েন্টগুলো এই যে এই পয়েন্টগুলোকে হাইলাইট করা লাগবে। আমরা এই 3টা পয়েন্ট পাইছি। এরপর 16 সেকেন্ডে 8, তাহলে 16 সেকেন্ডে আমাদের 8, তার মানে আমাদের এখান থেকে জাস্ট যুক্ত করে দিলে হচ্ছে। আর 20 সেকেন্ডে 0, 20 সেকেন্ডে 0 মানে এই জায়গায়। তাহলে দেখো আমরা যদি বেগের গ্রাফটা এখন এই গ্রাফের যে ছেদবিন্দুগুলো পাইলাম সেই ছেদবিন্দুগুলো যুক্ত করি, তাহলে এখান থেকে এটা, তারপরে এখান থেকে এটা, দেন এখান থেকে এইটা, তারপরে এইটা, তারপরে এখান থেকে সরাসরি কোথায় চলে আসবে, এখান থেকে সরাসরি আমাদের এই বিষে নেমে আসবে। তো গ্রাফটা কিছুটা এরকম হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের বেগ সময় লেখচিত্রের গ্রাফ। তাহলে তুমি এখানে বলে দিবা কি, নিচে বলে দিবা যে চিত্র বা লেখচিত্র বেগ বনাম সময়, লেখচিত্র বেগ বনাম সময়। আর একটা জিনিস তোমরা বলে দিতে পারো যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম কয় বর্গ ঘর সমান সমান কত একক ধরছে। আমি ধরলাম যে আমি মনে করো যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর সমান সমান 4 একক ধরেছি, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর সমান সমান 4 একক ধরেছি। এটা তুমি যদি গ্রাফে ছবি আঁকাও তাহলে বলে দেওয়াটা বেটার, যদি না বলে দাও তো সেই ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন মানে প্রবলেম নাই, তবে বলে দেওয়াটাই ভালো। যে গ্রাফে দেখবা কি এরকম ঘর থাকবে, এরকম ঘর থাকবে, তো এরকম এই ঘরগুলোর মাঝে আর 5টা এরকম দাগ থাকে বা 5টা ঘর থাকে, তো তুমি তখন বলে দিবা যে এই যে আমরা যেমন মনে করো যে এটাকে একটা এখানে একটা ঘর বিবেচনা করছি, তার মাঝে হচ্ছে 5টা দাগ রয়েছে, তো আমরা জাস্ট এখানে ছোট করে বলে দিব যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 ঘর সমান 4 একক ধরে। তো তুমি যত একক নিবা সেটা তুমি তোমার মতো করে বলে দিবা যে তুমি ক্ষুদ্রতম কত ঘর সমান সমান কত একক বিবেচনা করছো। সেমভাবে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম, আমি যেহেতু এই বরাবরও আমার 5 ঘর সমান সমান, মানে যে এখানে মনে করো ঘর থাকবে 5 ঘর সমান সমান আমি 4 একক ধরছি, তাহলে এখানে বলে দিলাম যে ক্ষুদ্রতম 5 ঘর সমান সমান 4 একক। তাহলে এটা বলে দিলে মনে করো যে আমাদের লেখচিত্র শেষ। তুমি জাস্ট যদি একটু সময় থাকে তাহলে বলে দিও যে এইগুলো এরকম নাম দিয়ে দাও, ও এ, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা হচ্ছে ই। এরপর জাস্ট বলে দিলা যে ওতে বেগের মান 0, তারপরে এতে বেগের মান 4 মিটার পার সেকেন্ড, তারপরে বিতে বেগের মান 6 মিটার পার সেকেন্ড, সিতে বেগের মান 8 মিটার পার সেকেন্ড, ডিতে বেগের মান 8 মিটার পার সেকেন্ড, আর ইতে বেগের মান 0। এরপর তুমি চাইলে আর একটু বলতে পারো যে প্রথম 4 সেকেন্ডে বেগ বাড়ছে, 4 থেকে 8 সেকেন্ডে বেগের মান বাড়ছে, তার মানে সমত্বরণ কাজ করছে। 8 থেকে 12 সেকেন্ডে বেগের মান বাড়ছে, তার মানে এখানে ত্বরণ কাজ করছে। 12 থেকে 16 সেকেন্ডে বেগের মান বাড়ে নাই, কমেও নাই, তাহলে এখানে সমবেগ কাজ করছে। আর 16 থেকে 20 বেগের মান 0 হয়ে গেছে, তাহলে এখানে মন্দন কাজ করছে। তো চাইলে তুমি এই কথাগুলো বলতে পারো যদি তোমার সময় থাকে। আর যদি সময় না থাকে চিত্রটা দিবা, এখানে একটা কথা উল্লেখ করবা, আর জাস্ট ও এ বি সি এই জায়গায় বেগের মানগুলো একটু উল্লেখ করে দেবা, কাহিনী শেষ হয়ে যাবে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এবার আমাদের আসতে আসছে 6 নম্বর, বেগ বনাম সময় লেখচিত্র তৈরি করো এবং লেখচিত্রের ঢালের প্রকৃতি ব্যাখ্যা করো। তাহলে তো আমরা চিত্র মুছে দিয়ে একটু ভুল কাজ করলাম, কারণ চিত্র তো আমাদের আবার আঁকানো লাগবে 6 নম্বরে। তাহলে বেগ বনাম সময় লেখচিত্র তৈরি করতে বসে, তাহলে আমরা জাস্ট এবার একটু সংক্ষেপে চিত্রটা আঁকাই নিই। আমরা ধরলাম এটা 4, এটা 8, এটা 6 ছিল, এদিকে ছিল হচ্ছে আমাদের 4, 8, 12, 16, 20। তাহলে আমাদের দেখা যাচ্ছিল যে ছেদবিন্দু পাওয়া যাচ্ছিল কোন জায়গায়, এখানে একটা ছেদবিন্দু ছিল, তারপরটাই ছেদবিন্দু ছিল হচ্ছে এই জায়গাটাই, তারপরটাই ছেদবিন্দু ছিল এরকম কোনো জায়গায়, দেন
আর 20 আমাদের 0-তে। তাহলে আমাদের প্রথম কার্ডটা ছিল এরকম, তারপরটা হবে হচ্ছে এটা, তারপরটা এটা, তারপরটা এখান থেকে জাস্ট ডিরেক্ট নিচে নেমে যাবে। ওকে, তাহলে এটা আমাদের গ্রাফ ছিল। এখন 6 নম্বর প্রশ্ন বলছে বেগ বনাম সময়। তাহলে আমরা এখানে বলে দিই, সময় সেকেন্ডে ছিল, এটা আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, বেগ দেওয়া ছিল আমাদের ওয়াই অক্ষ বরাবর, বেগের মান দেওয়া ছিল মিটার পার সেকেন্ডে। ওকে, বেগ বনাম সময় লেখচিত্র তৈরি করো এবং লেখচিত্রের প্রকৃতি ব্যাখ্যা করো। তো দেখো এই লেখচিত্রের ঢালের প্রকৃতি ব্যাখ্যা করতে বলছে। তো ঢালের প্রকৃতি বলতে গেলে দেখো আমরা ম্যাথে পড়ছিলাম, ঢাল এম ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে নির্ণয় করি যে এম ইজ ইকুয়াল টু কী আসবে, ডেল্টা ওয়াই মানে ওয়াইয়ের পরিবর্তন। তো দেখো ওয়াই বরাবর কী রয়েছে বেগ, আর এক্স বরাবর কী রয়েছে, সরি ডেল্টা এক্স ছিল, আমরা ডেল্টা টি দিয়ে রাখছি। তো ঢাল এম সমান সমান কি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, অর্থাৎ ওয়াই অক্ষের যে কোয়ান্টিটিটা থাকবে তার পরিবর্তন, আর নিচে হচ্ছে এক্স অক্ষ বরাবর যে কোয়ান্টিটিগুলো থাকবে সেই কোয়ান্টিটিগুলোর পরিবর্তন। ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগ ছিল, তার জন্য বেগের পরিবর্তন লিখেছি, আর এক্স অক্ষের মধ্যে যদি সময় ছিল তাহলে সময়ের পরিবর্তন লিখবো। এখন দেখো সময়ের সাথে যে বেগের পরিবর্তন সেটাকে আমরা কী বলি, সেটাকে ত্বরণ বলি। তার মানে আমাদের এই বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কি আসবে, এই ঢাল দ্বারা ত্বরণ বোঝাবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই প্রতিটা অংশের, অর্থাৎ আমরা যদি নাম দিয়ে দিই, এটা হচ্ছে ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা ই, এই অংশগুলোর আমরা যদি ত্বরণ নির্ণয় করি তাহলে ত্বরণের মানটা আমাদের ব্যাখ্যা করে দিলে অ্যাকচুয়ালি আমাদের বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ব্যাখ্যা হয়ে যাবে। তা আসলে আমরা ব্যাখ্যা করি। তো তুমি চাইলে ওই অংশ বলতে পারো, তুমি চাইলে প্রথম 4 সেকেন্ডের কথা বলতে পারো। তো আমি প্রথমে মনে করি 4 সেকেন্ডের জন্য ত্বরণ হিসাব করলাম, যে 0 থেকে 4, এই 4 সেকেন্ডের ত্বরণ। তো একটা কথা উল্লেখ করে দেওয়াটা ভালো, যে আমাদের বেগ বনাম সময় লেখচিত্রের এই ঢাল ত্বরণ নির্দেশ করে। তাহলে এই কথাটা উল্লেখ করে দিয়ে মনে করো জাস্ট বলে দিলাম যে প্রথম 4 সেকেন্ডের ত্বরণ কত হবে। তাহলে প্রথম 4 সেকেন্ড ত্বরণ হিসাব করতে গেলে এইচ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান কত ছিল যেন আমাদের, ভি এর মান ছিল হচ্ছে 4 সেকেন্ডে 4, ইউ এর মান ছিল 0, সময় হচ্ছে 4, এখানে আমরা পাইছিলাম 1 মিটার সেকেন্ড পার স্ট্রোক। এরপর দেখো 4 থেকে 8, তাহলে 4 থেকে 8 সেকেন্ডের ত্বরণ। তাহলে এইচ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে 8 সেকেন্ডের বেগটা হচ্ছে এক্ষেত্রে শেষ বেগ। 8 সেকেন্ডের বেগ কত ছিল 6, আর 4 সেকেন্ডের বেগ কত ছিল 4, আর নিচে আমাদের কত সময়, সময় হচ্ছে কত 4। তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, 2কে 4 দ্বারা ভাগ করলে আমাদের থাকে 0.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। এরপর 8 থেকে 12 সেকেন্ডের, 8 থেকে 12 সেকেন্ডের ত্বরণ। তাহলে 8 থেকে 12 সেকেন্ডের ত্বরণ কত আসবে, এইচ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান ছিল 8, ইউ এর মান 6, আর নিচে 4, এক্ষেত্রেও আমাদের আসবে 0.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। এরপর যদি আমরা 12 থেকে 16 সেকেন্ড বিবেচনা করি, যে 12 থেকে 16 সেকেন্ডের ত্বরণ। দেখো 12 থেকে 16 সেকেন্ড এখানে কোনো বেগের কোনো পরিবর্তন ঘটে নাই। তাহলে এইচ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে 16 সেকেন্ডেও বেগ 8, 12 সেকেন্ডেও বেগ 8, আর সময় হচ্ছে 4, এক্ষেত্রে মান আসবে 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। আর 16 থেকে 20 সেকেন্ড যদি আমরা বিবেচনা করি, তাহলে এক্ষেত্রে এইচ ইকুয়াল টু সেম সূত্র, ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান আমাদের কত ছিল 20 সেকেন্ডে 0, ই এর মান দেওয়া ছিল কত 8, আর নিচে হচ্ছে আমাদের সময় 4, তাহলে এখানে -2 মিটার সেকেন্ড ইনভার্স 2 আসবে। তাহলে আমরা বলবো যে প্রথম 4 সেকেন্ডে বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল বা ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। 4 থেকে 8 সেকেন্ডের ত্বরণের মান 0.5 মিটার পার সেকেন্ড। 8 থেকে 12 এই 4 সেকেন্ডে ত্বরণের মান 0.5 মিটার পার সেকেন্ড। 12 থেকে 16 এই 4 সেকেন্ডের বেগের কোনো পরিবর্তন ঘটে নাই, সুতরাং এখানে সমতরণের ক্ষেত্রে ত্বরণের মান কত থাকে, বেগের কোনো পরিবর্তন ঘটে নাই, ফলে সমবেগ কাজ করছে, সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান কত আসে 0 আসে। আর 16 থেকে 20 এই 4 সেকেন্ডে বেগের পরিবর্তন কমে গেছে, অর্থাৎ বেগের মান কমে গেছে, ফলে এক্ষেত্রে আমাদের মন্দন কাজ করছে। মন্দনের মান কত, মন্দনের মান হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড। দেখো এখানে একটা আমাদের কমন মিস্টেক হয়, আমরা বলি মন্দন ঘটেছে আবার মাইনাস দিয়ে রাখে। তো মাইনাস দিলে তোমরা মন্দন কথাটা উল্লেখ করবে না, অর্থাৎ তুমি যদি বলো যে ত্বরণের মান -2 মিটার পার সেকেন্ড, তাহলে মন্দন বোঝাবে। আর যদি তুমি এরকম বোঝাও যে মন্দন কথাটা উল্লেখ করছো আর মাইনাসও দিয়েছো, তাহলে কিন্তু দুইটা আবার নেগেটিভ বোঝায়।
যে মন্দন দ্বারা তুমি একবার নেগেটিভ বোঝাই রাখছো, আবার নেগেটিভ দ্বারা কিন্তু পজিটিভ হয়ে গেছে। তাহলে আমরা যদি মন্দন বলি তাহলে মাইনাস দিব না, আর যদি ত্বরণ বলি তাহলে সেক্ষেত্রে মাইনাস দিব। তাহলে তুমি সিম্পলি বলবে যে 12-16 থেকে 20 সেকেন্ডে ত্বরণের মান -2 মিটার পার সেকেন্ড, অথবা বলতে পারো 16 থেকে 20 সেকেন্ডে মন্দন 2 মিটার পার সেকেন্ড। তো এতটুকু দিলে আমাদের এনাফ। 7 নম্বর প্রশ্নে দেখো বলছে ত্বরণ বনাম সময় লেখচিত্র তৈরি করো। তাহলে এবার আমাদের এটা ছিল কি বেগ বনাম সময়, 7 নম্বর আমাদের বলছে যে ত্বরণ বনাম সময় লেখচিত্র তৈরি করো। তাহলে আমাদের এই যে ত্বরণগুলো আমরা পাইলাম, এই ত্বরণের রেসপেক্টেই আমাদের গ্রাফ তৈরি করতে বলছে। তাহলে এবার আমাদের গ্রাফ হবে কিসের সাথে কিসের? ত্বরণ বনাম সময়ের। ত্বরণ বনাম সময় আমাদের নিচের দিকেও গ্রাফ থাকবে। তাহলে আমরা একটু এভাবে আঁকাই। তাহলে এটা আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা রাখছি সময়, যে 4 সেকেন্ড, 8 সেকেন্ড, 12, 16, 20। 4, 8, 12, 16, 20। আর ত্বরণ কত কত আছে? ত্বরণ সর্বোচ্চ রয়েছে 1 আর সর্বনিম্ন রয়েছে -2, আর এখানে হচ্ছে 0.5। তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে 1, এটা 0.5, আর নিচের দিকে হবে কত? নিচের দিকে হবে 2। তো আমরা ধরলাম এটা হচ্ছে 2, -2 মিটার সেকেন্ড ইনভার্স 1। ওকে, তাহলে এদিকে ত্বরণ দেওয়া আছে, ত্বরণের একক কিসে দেওয়া আছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমরা এখানে এককগুলো দেওয়া আছে, মিটার সেকেন্ড স্কোয়ার। আর এক্স অক্ষের আমাদের কী দেওয়া আছে? সময় দেওয়া আছে। তাহলে টাইম কিসে দেওয়া আছে? সেকেন্ডে দেওয়া আছে। তাহলে সেকেন্ড দেওয়া আছে, এটা এক্স অক্ষর আছে। ওকে, ফাইন। তাহলে এখন দেখো প্রথম 4 সেকেন্ডে ত্বরণের মান কত? 1 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 1 মিটার পার সেকেন্ড বরাবর যে দাগগুলো থাকবে, এই দাগগুলো অ্যাকচুয়ালি আমাদের গ্রাফে দেওয়া থাকবে, আমরা জাস্ট আইডেন্টিফাই করবো যে কোনটা ছেদবিন্দু। তাহলে দেখো প্রথম 4 সেকেন্ডের জন্য আমার ত্বরণের মান ছিল 1, তাহলে এই যে এটা বিন্দু, এটা হচ্ছে আমাদের সেই বিন্দু। এরপর 4 থেকে 8 সেকেন্ডের ত্বরণের মান ছিল 0.5, তাহলে 4 থেকে 8-এ ত্বরণের মান হচ্ছে 0.5, তাহলে এখানে এই বিন্দু। 8 থেকে 12-তে ত্বরণের মান 0.5, তাহলে এক্ষেত্রে এই যে এটা, তো এক্ষেত্রে ডট না দিলে হবে। আর 12 থেকে 16-তে ত্বরণের মান ছিল 0, তাহলে 12 থেকে 16-তে ত্বরণের মান 0, ত্বরণের মান 0 মানে এই জায়গাটায়। আর এক্ষেত্রে -2, তাহলে -2, তার মানে দাগ হচ্ছে আমাদের এই বরাবর। ওকে, তাহলে এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত থাকবে। দেখো প্রথম 4 সেকেন্ডে ত্বরণের মান কি? 1 মিটার পার সেকেন্ড। তাহলে যে প্রথম 4 সেকেন্ডে মানে এই 0 থেকে শুরু করে 4 সেকেন্ড, এক্ষেত্রে আমাদের ত্বরণের মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা এই অংশটাকে হাইলাইট করব। দেখো এখান থেকে কিন্তু এখন কানেক্ট করে দিও না, কানেক্ট করলে কিন্তু উল্টা বোঝ হবে, কারণ আমাদের এখানে ত্বরণের মান দেখা যাচ্ছে কি প্রথম 4 সেকেন্ডে এই ফিক্সড 1 মিটার পার সেকেন্ড ফিক্স ছিল, অর্থাৎ 1, 2, 3, 4 এই 4 সেকেন্ড প্রতি সেকেন্ডে আমাদের ত্বরণের মান কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তুমি যদি এখানে মনে করো যে 0 থেকে শুরু করে দাও, তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে। তাহলে চেঞ্জ করবো না, আমরা জাস্ট 1 থেকে শুরু করে এই 4 সেকেন্ড পর্যন্ত, মানে 0 থেকে শুরু করে 4 সেকেন্ড পর্যন্ত এই 1 মিটার পার সেকেন্ড ত্বরণ, এটা হাইলাইট করে দেবো, অর্থাৎ এটাকে আমরা হাইলাইট করবো। তারপর ছিল 4 থেকে 8-এ 0.5, তাহলে দেখো এই যে 4 থেকে 8 পর্যন্ত 0.5। এরপর 8 থেকে 12-তেও 0.5, তাহলে এখানে 8 থেকে 12-তেও 0.5। এরপর ছিল 12 থেকে 16-তে 0, তাহলে 12 থেকে 16-তে আমাদের ত্বরণের মান ছিল কত? যে 0। আর 16 থেকে 20 এখানে ত্বরণের মান ছিল -2, তার মানে -2 ছিল যে এই জায়গাটায়, তাহলে এই জায়গাটা আমরা হাইলাইট করবো। চাইলে আমরা তুমি সর্বোচ্চ এই ডটগুলো দিতে পারো। তাহলে দেখো আমাদের যদি এখন ডটগুলো মুছে দিয়ে আমাদের লেখচিত্র কিছুটা এরকম আসবে। তো এইগুলো মুছলে আর বেশি খারাপ লাগবে না। তো আমাদের লেখচিত্র মনে করো মোটামুটি হবে এরকম আসবে, যেখানে আমাদের বোঝাচ্ছে যে প্রথম 4 সেকেন্ডে ত্বরণের মান 1 মিটার পার সেকেন্ড। এরপর 4 থেকে 12 এই 8 সেকেন্ডে ত্বরণের মান 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর 12 থেকে 16-তে ত্বরণের মানে যেখানে 0, আমরা জানি এক্স অক্ষে y-এর মান 0, তার মানে এখানে ত্বরণের মান 0 ছিল। আর 16 থেকে 20-এ আমার ত্বরণের মান দেওয়া আছে, এটা -1 না অ্যাকচুয়ালি এটা -2, মিস্টেকে 1 দিয়ে দিয়েছি। তাহলে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণ বনাম সময় লেখচিত্র। তাহলে আশা করছি যে ত্বরণ বনাম সময় লেখচিত্র যদি তোমাদের এখন দেয় তোমরা লিখতে পারবা। তাহলে ফার্স্টে ত্বরণ দিয়ে দিবা, এক্স অক্ষের সময় দিয়ে দিবা, দেন মানগুলো বসাই দিবা। এক্ষেত্রে আমাদের গ্রাফগুলো সবসময় কী হবে? আনুভূমিক বরাবর হবে, এরকম উলম্ব বরাবর বা মাঝ বরাবর, যে এই গ্রাফগুলো হবে না আমাদের এক্ষেত্রে।
জাস্ট এরকম গ্রাফ হবে, এরকম দাগ হবে আর কি। এগুলো একটু জাস্ট মনে রাখো। এরপরে কি আসছে আমাদের? এরপরে আসছে 8 নম্বর, সরণ বনাম সময় লেখচিত্র তৈরি করো। তো দেখো, সরণ বনাম সময় লেখচিত্র তৈরি করতে গেলে আমাদের আগে সরণ নির্ণয় করতে হবে। তো আমরা পূর্বে একবারে যে প্রথম 20 সেকেন্ড হতে গেলে দূরত্ব, ওই সময় আমাদের অ্যাকচুয়ালি সরণ নির্ণয় হয়ে গেছে। আমরা বলছিলাম যেটাই দূরত্ব, অ্যাকচুয়ালি দূরত্বগুলো ভুল লেখা আছে, কিন্তু আমাদের প্রশ্নে দূরত্বই চাই। অ্যাকচুয়ালি আমাদের থেকে চার কথা ছিল কি সরণ, সরণটা হচ্ছে সঠিক। তাহলে আমাদের ফার্স্টে প্রথম 20 সেকেন্ডে সরণ নির্ণয় করতে হবে। তো দেখো, আমরা প্রথমে সরণ নির্ণয় করছিলাম। তো আমাদের প্রথম 4 সেকেন্ডে সরণের মান ছিল কত? সরণের মান ছিল হচ্ছে 8 সেকেন্ড। তারপরে 4 থেকে কত ছিল? 4 থেকে 8। এই 4 থেকে 8, এই কয়েক সেকেন্ডে আমাদের সরণের মান কত ছিল? S2 সম্ভবত 20 ছিল। তারপরে তোমরা একটু চেক করে নিও, আমি যেহেতু মুছে দিয়েছি, জাস্ট আইডিয়ার উপর আমরা লিখছি। 8 থেকে 12 সেকেন্ডে আমাদের সরণের মান কত ছিল? সরণের মান ছিল হচ্ছে কত লিখছিলাম? তো আচ্ছা, এখানে একটু নির্ণয় করি আমাদের, যদি একটু মনে নেই। S প্লাস ভি ইউ প্লাস ভি বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে টি। 8 থেকে 12, 8 সেকেন্ডে বেগ ছিল 6 যোগ হচ্ছে 8 আর নিচে হচ্ছে 2 ইন্টু 4, তাহলে হচ্ছে 14, 7, 4, 7, 28, তাহলে 28 মিটার ছিল। এরপর 12 থেকে 16 এখানে সমবেগ কাজ করছিল। এক্ষেত্রে আমাদের ছিল কত? 32 মিটার। আর 16 থেকে 20, এই 4 সেকেন্ডে আমাদের কত ছিল? তাহলে 0, 8, 2, 4, 4, 4, 24 ছিল এটাতে, যদি আমি ভুল না করি। তারপর যোগ করে দেখি 24 আর 32 আসা হচ্ছে 56, 56 আর 8-এ 64, 84, 104, বেশি হয়ে যাচ্ছে কেন? 4, 8, 4 8 32, হিসাব করলাম 4 8 এটা তো 32, 8 যোগ হচ্ছে 0 বাই হচ্ছে 2, তাহলে 4 ইন্টু 4, 4, 4, 16। আচ্ছা, এটা আমরা একটা হিসাব করে দেখি। এস ইকাল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে টি। ইউ এর মান ছিল 8, ভি এর মান 0 বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে টি। টি এর মান কত ছিল? 4 সেকেন্ড ছিল। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে? 4 4 16। ও, এখানে মিস্টেক ছিল আমাদের, 16। তাহলে 16 আর 32, 48, 48 আর 8, 56, 56 আর 20, 86, 86, না 56 আর 20 হচ্ছে আমাদের 76, 76 আর 20, 96, 96 আর 8, 104। তাহলে এবার ঠিক আছে। তো এখন জাস্ট আমাদের কী করতে হবে? দূরত্ব বনাম সময় লেখচিত্র তৈরি করতে হবে। এক্ষেত্রে আমাদের জায়গা লাগবে, তো আমরা এটাকে একটু মুছে দিয়ে সাইডে লিখলাম যে আমাদের 16 থেকে 20, এই কয়েক সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব ছিল কত? 16 মিটার। ওকে, তাহলে আমাদের এই যে এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ আমরা সময় রাখবো, সময় দিয়ে আছে সেকেন্ডে, আর ওয়াই অক্ষ বরাবর আমরা দূরত্ব রাখবো বা সরণ রাখবো, সরণ দিয়ে আছে মিটারে। তাহলে দেখো, প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দেওয়া আছে, তাহলে 4, 8, 12, 16, 20। প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব দিয়েছে 8 মিটার, তাহলে আমরা দিলাম এটা হচ্ছে 8 মিটার। ওকে, এরপর দেখো 4 থেকে 8 সেকেন্ড, এই 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 20 মিটার। তো সবাই যেটা ভুল করে, এখানে 8 লেখে, এরপর এখানে 20 লেখে, তারপরে মনে করো যে 28 মিনিট দিয়ে আছে, তারপর আবার এখানে 28 লেখে। তো অ্যাকচুয়ালি কি এইগুলো বোঝায় যে প্রথম 4 সেকেন্ডে 8 মিটার গেছে, তারপরে 8 সেকেন্ডে তারপরে 4 থেকে 8, এই 4 সেকেন্ডে 12 মিটার গেছে। দেখো, এটা দ্বারা কী বোঝাচ্ছে? আমি যদি এভাবে লিখতাম তাহলে বোঝাইতো যে প্রথম 4 সেকেন্ডে গেছে 8 মিটার, আর 4 থেকে 8 এই 4 সেকেন্ডে গেছে, তাহলে এই 20। দেখো, এখানে ডিফারেন্স করলে কত হবে? 8 থেকে 4 বিয়োগ করলে 4 আসে, আর 20 থেকে 8 ডিফারেন্স করলে 12 মিটার আসে। তার মানে বোঝাচ্ছে যে পরের 4 সেকেন্ডে গ্যাস আছে 12 মিটার, কিন্তু আমরা দেখছি কি পরের 4 সেকেন্ডে গ্যাস কত মিটার? 20 মিটার। তার মানে এটা লেখা যাবে না, এটা লিখলে আমাদের ভুল হবে। তাহলে আমরা কি লিখবো? এই 8-এর সাথে 20 যোগ করব, যোগ করে এখানে 28 দিয়ে দেবো। তাহলে 28 দিলে আমাদের লাভ কী হবে? 28 দিলে আমাদের লাভ হবে এটাই যে আমাদের ম্যাথ সঠিক হবে। এবার দেখো, 4 থেকে 8 বিয়োগ করো, 4 সেকেন্ড, আর 28 থেকে 8 বিয়োগ করো, তাহলে পাওয়া যাচ্ছে 20। তাহলে যে 4 সেকেন্ডে 4 থেকে 8, এই 4 সেকেন্ডে গেছে হচ্ছে 20 মিটার।
ওকে, তারপরে দেওয়া আছে 8 থেকে 12, 8 থেকে 12তে কত দেওয়া ছিল 28 মিটার। তাহলে আমি এই 28-এর সাথে আবার 28 যোগ করবো, 28 আর 28 কত হয়, 28 দুগুণে 56 হয়। তো আমরা এটা ধরলাম হচ্ছে 56, 56 যাবে হচ্ছে এই 12 বরাবর। তাহলে 12 থেকে 16তে গেছে কত মিটার, 12 থেকে 16 32 মিটার। তাহলে 56-এর সাথে 32 যোগ করলে কত আসে, 98, 56-এর সাথে 32 যোগ করলে আসে হচ্ছে 88 আসে, 88 আসে। তাহলে এটা আমাদের হচ্ছে 88, আর 88-র সাথে যদি 16 যোগ করি তাহলে 98 আসছে 104। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসবে 104, তাহলে আমাদের ঠিক রয়েছে। তাহলে আমরা জাস্ট এবার এখানে কানেক্ট করে দেব। তো সাপোজ মনে করো এটা, এবার দেখো এই যে এটা আমাদের একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, একটা বিন্দু, সবগুলোকে জাস্ট কানেক্ট করে দেবো। দেখো শূন্য সময়ে কোনো অতিক্রান্ত দূরত্ব ছিল না, শূন্য ছিল, তাহলে এখান থেকে কানেক্ট করে, তো এভাবে কানেক্ট করলে আমাদের যদি মনে করো যে আঁকতে একটু বাঁকা লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা সরলরেখা পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলে দেবো নিচে যে লেখচিত্র দূরত্ব বনাম সময়। লেখচিত্র দূরত্ব বনাম সময়। আর ওই কথাটাও লিখে দেবা যে এক্স অক্ষ বরাবর কত ঘর সমান কত একক ধরছো। তো আমরা ধরলাম যে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান সমান 4 একক। আর এই ক্ষেত্রে তোমার ইচ্ছা মতন তুমি হিসাব করে ধরবা। তো আমি মনে করো যে সাপোজ ধরলাম যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরলাম। তাহলে ওয়াই অক্ষ বরাবর 1 ঘর আমরা ধরলাম, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান 1 একক, আর এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 ঘর সমান 4 একক। তো তোমার যেটা ভালো মনে হয়, তুমি যদি যেভাবে ভালো মনে করো সেভাবে তুমি দিয়ে দিবা, দিয়ে আঁকাই দেবা, ফ্যান শিখে যাবে। তাহলে দেখো আমাদের জাস্ট এভাবে দূরত্ব নির্ণয় করে, এভাবে নির্ণয় করতে হবে। জাস্ট মনে রাখো যেখানে যে 8 ছিল, 8-এর সাথে 20 যোগ করতে হবে। 8-এর সাথে 20 যোগ না করে যদি কেউ এখানে 20 লেখে তাহলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। একটা বিষয় মনে রাখলে এই প্রশ্ন সলভ করতে পারবে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের 8। 9 কি বলছে, রহিম তার বাসা থেকে উত্তর পশ্চিম দিকে 12 মিটার এবং করিম ওই একই স্থান থেকে দক্ষিণ পশ্চিম দিকে 5 মিটার অগ্রসর হলো। রহিম ও করিমের মধ্যবর্তী সরণের মান কত? তো দেখো আমরা যদি প্রশ্ন ছিল 9, এটাকে নর্থ ধরি, এটাকে সাউথ ধরি, তাহলে এটা আমাদের ইস্ট আর এটা আমাদের ওয়েস্ট। তো বলছে যে উত্তর পশ্চিম দিকে বলতে গেলে বোঝাই আমাদের একদম মনে করো মাঝ বরাবর, অর্থাৎ এক্ষেত্রে 45 ডিগ্রি হবে, ওই পাশের কোণের মানটাও এই পাশের কোণের মানটাও 45 ডিগ্রি আসবে। তো এই উত্তর পশ্চিম দিকে কত মিটার গেছে, 12 মিটার। আর অপর একজন করিম, সে করিম ওই একই স্থান হতে মানে এই জায়গায় থেকেই দক্ষিণ পশ্চিম দিকে, মানে ও গেছে সাউথ আর ইস্টের দিকে। দক্ষিণ পশ্চিম মানে কি, এই ক্ষেত্রে 45 ডিগ্রিতে, মানে একদম মাঝ বরাবর। তাহলে দক্ষিণ পশ্চিম দিকে গেছে কত মিটার, দক্ষিণ পশ্চিম দিকে গেছে হচ্ছে 5 মিটার। রহিম ও করিমের মধ্যবর্তী সরণের মান কত? তাহলে এখন আমাদের দেখো রহিম যদি এই জায়গায় যায় আর করিম যদি এই জায়গায় যায়, তাহলে এর মধ্যবর্তী সরণ চাচ্ছে। তাহলে এই সরণটা আমরা কীভাবে নির্ণয় করবো? তো দেখো সরণটা নির্ণয় করার জন্য আমাদের এখানে একটা কনসেপ্ট চলে আসছে। এই পাশে 45 আর এই পাশে 45 যোগ করলে কত হয়, 90। তার মানে আমাদের অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে আমাদের কাছে একটা সমকোণী ত্রিভুজ দিয়ে আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ নির্ণয় করতে হবে, যার একটা বাহুর দৈর্ঘ্য 12 আর একটা বাহু 5। দেখো এই দুটো আমাদের পিথাগোরাসের তৈরি হয়েছে। এটা যদি 12 হয়, এটা যদি 5 হয়, এটা কত হয়, 13 হয়। যদি কেউ পিথাগোরাসের তৈরি না জানো তাহলে এভাবে নির্ণয় করবো যে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য কি দিতে পারি, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কোয়ার। তো দেখো লম্ব কত ছিল, ধরলাম 12 ছিল, 12 উপর স্কোয়ার, ভূমি ছিল 5, 5-এর উপর স্কোয়ার, 12 উপর স্কোয়ার করলে কত আসে, 12 12 144, আর 5-এর উপর স্কোয়ার করলে 25, 25-এর সাথে 144 যোগ করলে 5 169। তাহলে অতিভুজ, তাহলে অতি স্কোয়ার ইজিক্যাল টু 5 হচ্ছে 169, তাহলে অতি ইজিক্যাল টু কত পাওয়া যাবে, অতি ইজিক্যাল টু পাওয়া যাবে √ 169, আর √ 169 মানে হচ্ছে 13। তাহলে দেখো এই যে অতিভুজের মান আমাদের 13 মিটার। তাহলে এই যে করিম, এখানে ছিল করিম আর এখানে ছিল রহিম, তাহলে করিম আর রহিমের মধ্যবর্তী দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 13 মিটার। দূরত্ব না, সরণ কত মিটার, সরণ হচ্ছে 13 মিটার। 10 নম্বর প্রশ্ন, তাহলে এগুলো আসলে এভাবে সলভ করে দিলাম।
10 নম্বর প্রশ্নে বলছে যে আমাদের একটি গাড়ি প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, যেখানে ইউ এর মান 0 দিয়ে রাখছে। আমাদের 10 নম্বর প্রশ্নে বলছে ইউ আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। তো বলছে গাড়িটি ধরো এখান থেকে একটা গাড়ি যাত্রা শুরু করলো, তার আদিবেগ ছিল 0, এ প্রথম 1 সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন আমাদের প্রশ্ন করছে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তোমরা করো পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আমাদেরকে চাচ্ছে। তাহলে আমরা ফার্স্টে কি করবো, ফার্স্টে আমরা এখান থেকে ত্বরণ নির্ণয় করবো। কারণ দেখো আমার ইউ দিয়ে আছে, দূরত্ব দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমরা এটা যদি সলভ করতে চাই তাহলে আমার ত্বরণটা লাগবে, তাহলে ত্বরণটা বের করে নেবো। তাহলে ত্বরণ এখন ভি মাইনাস ই তো দিতে পারছি না, কারণ ভি মাইনাস ই দিলে আমার 1 সেকেন্ড পর বেগ জানা লাগবে, আমার তো বেগ জানা নাই। তাহলে আমরা কোনটা দেবো, এসিক্যাল টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার সূত্রটা দেবো, এসিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এর মান কত ছিল 0, টি এর মান আমাদের 1 সেকেন্ড, প্লাস এর মান আমাদের জানা নেই, আর টি এর মান 1 সেকেন্ড তারপর স্কোয়ার। এস এর মান কত দেওয়া ছিল, 1 মিটার দেওয়া ছিল। তাহলে এই পাশে 1 ইজিক্যাল টু এখানে পাচ্ছে 0, আর এখানে থাকছে হচ্ছে a/2। তাহলে এই 2 এর পাশে গুণ করে দিলে, দুই পাশে 2 দ্বারা গুণ করলে এ পাশে থাকে 2 আর এ পাশে থাকে a, সাইড চেঞ্জ করে নিলে কি পাওয়া যায়, a ইজিক্যাল টু পাওয়া যায় হচ্ছে 2 এককে মিটার সেকেন্ড বাস 2। তাহলে দেখো এই যে গাড়িটা যাচ্ছিল, সেই গাড়িটা কত ত্বরণে যাচ্ছিল, 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাচ্ছিল। এখন আমাদের বলছে যে এই গাড়িটা এই দ্বিতীয় মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে ত্বরণ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, সময় চাচ্ছে, আর আদিবেগ তো এটাই ছিল। তাহলে আমরা কী করবো, ফার্স্টে এই তুমি চাইলে দুইটা ওয়েতে করতে পারো। একটা ওয়ে হচ্ছে আমাদের এই জায়গার বেগটা নির্ণয় করো, বেগ নির্ণয় করে 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো। আর একটা করতে পারো, প্রথম 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে এই প্রথম 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা প্রথম 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, প্রথম 2 মিটার দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগে সেটাকে বের করে নেবা, এবং ওই সময় থেকে যেহেতু প্রথম 1 মিটার দূরত্ব অতিক্রম করতে 1 সেকেন্ড সময় লাগছিল সেটা বিয়োগ করে দেবা। দেখো নির্ণয় করে ভালো বুঝতে পারবে না। তাহলে আমরা চাচ্ছি যে প্রথম 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে, প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এস ইজিক্যাল টু কত আসবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু প্রথম 2 সেকেন্ডে চাচ্ছে তাহলে এর মান কত হবে, প্রথম 2 সেকেন্ড মানে কি 0 থেকে 2 সেকেন্ড। তাহলে 0 সেকেন্ডে আদিবেগ কত ছিল, 0 ছিল। টি এর মান যেহেতু 2, প্রথম 2 সেকেন্ডে সরি এটা একটু মিস্টেক হয়েছে, প্রথম 2 সেকেন্ডে না, প্রথম 2 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা নির্ণয় করা লাগবে। প্রথম 2 মিটার দূরত্ব অতিক্রমে সময়, তাহলে এস এর মান 2, সময় আমরা টি জানি না, প্লাস হাফ এর মান দেওয়া আছে 2, আর টি এর মান কত দেওয়া আছে, টি এর মান আমাদের জানা নেই, তাহলে টি এর উপর স্কোয়ার। তাহলে দেখো আমরা বলতে পারি কি, এই 2 ইজিক্যাল টু এখানে 0 হবে, 0 দেওয়ার প্রয়োজন নেই, হাফ আর 2 ক্যান্সেল হবে, শুধু থাকবে কি টি স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি যে টি স্কোয়ার, সাইড চেঞ্জ করে নিলাম, টি স্কোয়ার ইজিক্যাল টু কী বলা যায়, টি স্কোয়ার ইজিক্যাল টু বলা আছে 2। তাহলে দেখো টি ইজিক্যাল টু বলা যায় √2, এই √2 এর মান কত 1.4142 এত সেকেন্ড। তাহলে দেখো প্রথম 1 সেকেন্ড যাইতে 1 মিটার যাইতে সময় লাগছে 1 সেকেন্ড, আর প্রথম 2 মিটার যাইতে সময় লাগছে 1.4142 সেকেন্ড। তাহলে আমি যদি বলি যে দ্বিতীয় মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে, তাহলে দ্বিতীয় মিটার দূরত্ব অতিক্রমের সময়, বা বলতে পারো পরবর্তী 1 মিটার দূরত্ব, দ্বিতীয় মিটার না বলে পরবর্তী 1 মিটার বলতে পারো, যেটা প্রশ্ন বলে রাখছিল, দ্বিতীয় মিটার দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময়। তাহলে টি প্রাইম ইজিক্যাল টু কী করবো, ওই প্রথম 2 সেকেন্ডের দূরত্ব অতিক্রম করতে, প্রথম 2 মিটার দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগছিল সেটা থেকে প্রথম 1 মিটার দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগছে সেটা বিয়োগ করে দেবো। তাহলে প্রথম 2 মিটার অতিক্রম করতে সময় লাগছে কত 1.4142, আর প্রথম 1 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগছিল 1 সেকেন্ড, বিয়োগ করে দেখো 0.4142 আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মিটার দূরত্ব অতিক্রম করতে সময়, বা বলতে পারো যে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে 0.4142 সেকেন্ড, 2 সেকেন্ড। এই একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে
এভাবে নির্ণয় করবা যে আগে এই যে মনে করো এটা যদি এ বিন্দু দিই, এটা বি বিন্দু, এটা বি বিন্দুর আগে বেগ নির্ণয় করবা, অর্থাৎ 1 সেকেন্ড পর বেগ নির্ণয় করবা। তাহলে 1 সেকেন্ড পর বেগ, তাহলে বেগ ভিজিক্যাল টু কী হবে, ইউ প্লাস এটি। ইউ এর মান কত ছিল 0, এর মান আমরা কত পাইছি 2, আর টি এর মান কত 1 সেকেন্ড পর যেহেতু, তাহলে এখানে পাওয়া আছে 2 মিটার সেকেন্ড মার্স 1, তাহলে দেখো বেগ পাইছি 2 মিটার পার সেকেন্ড। এখন আমাদের সূত্র দেবো কি ওইটাই, যে ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে এস এর মান কি, দেখো এই 1 মিটার দূরত্ব থেকে করতে হবে, পরবর্তী 1 মিটার। তো যেহেতু আমি এই বেগ নির্ণয় করে নিয়েছি এই বি বিন্দুর, লেসের মান দিলাম 1, ইউ এর মান কত হবে, ইউ এর মান দেখো আমাদের 2 হবে, সাথে হচ্ছে সময়টি জানা নাই, প্লাস হচ্ছে হাফ, এর মান আমাদের 2 ইন্টু হচ্ছে টি স্কোয়ার। তাহলে এখানে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আসছে, টি স্কোয়ার প্লাস 2টি, এটা গুণ অবস্থায় ছিল, এটা কিন্তু 2টি একবারে লিখলাম, 2টি ইন্টু এটা প্লাস চিহ্ন, মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। এখন এটা সলভ করলেও দেখবো যে এক্ষেত্রে আমাদের মান আসছে 0.4142 সেকেন্ড। এটা যে দ্বিঘাত সমীকরণ যেভাবে সলভ করো ওইটা ওইভাবে সলভ করে দেবা, তা সলভ করে দিলে দেখবে যে এত সেকেন্ড আসছে। তো তুমি এভাবে করতে পারো, আগেরভাবে করতে পারো, তোমার যেটা ইচ্ছা সেভাবে সলভ করতে পারো। আচ্ছা, এরপর আমাদের কি বলছে, লেখচিত্র তৈরির বেসিক নিয়ে আলোচনা করো। তো লেখচিত্র তৈরির বেসিক নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যদিও সময় অনেক বেশি হয়ে গেছে, তারপর আমরা একটু আলোচনা করি লেখচিত্র তৈরি বেসিক। তো দেখো লেখচিত্র তৈরি করতে গেলে আমাদের একটা এক্স অক্ষ থাকে, একটা ওয়াই অক্ষ থাকে। তো আমরা কি করি, এক্স অক্ষ বরাবর স্বাধীন চলক বসাই, আর ওয়াই অক্ষ বরাবর জেনারেলি অধীন চলক বসাই থাকে। তাহলে একটা কথা মনে রাখতে হবে যে এক্স অক্ষ বরাবর কী থাকে, স্বাধীন চলক, আর ওয়াই অক্ষ বরাবর অধীন চলক থাকবে। এখন দেখো আমাদের 12 নম্বর প্রশ্নে যেটা বলছে, বেগ বনাম সময় এবং দূরত্ব বনাম সময় লেখচিত্র ব্যাখ্যা করো। তাহলে যদি বেগ বনাম সময় দেখি, তাহলে বেগের সূত্র কি ছিল, ভিজিক্যাল টিউ প্লাস এটি। তো আমাদের দেখতে হবে যে এই ওয়াই অক্ষ বরাবর কী রয়েছে আর এক্স অক্ষ বরাবর কী রয়েছে। তো এখন আমাদের ফার্স্টে বুঝতে হবে স্বাধীন চলক কোনটা আর অধীন চলক কোনটা। দেখো যদি আমাদের কাছে একটা ফাংশন দেওয়া থাকে, এফ অফ এক্স ইকুয়াল টু সাপোজ দেওয়া আছে 3x প্লাস 2, এরকম একটা ফাংশন দেওয়া আছে। এখন দেখো এই এফ অফ এক্সও যে কথা, ওয়াই লেখাও সে একই কথা, অর্থাৎ ওয়াই এফ অফ এক্স সমান সমান হচ্ছে ওয়াই। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, ওয়াই ইজ ইকাল টু 3x প্লাস 2 লিখতে পারি। এখন দেখো এই এক্সের মান যদি আমি এক্সের মান যা বসাবো তার রেসপেক্টে কিন্তু ওয়াইয়ের মান আসবে। তার মানে আমি এক্সের মান যা ইচ্ছে তাই নিতে পারি, বাট ওয়াইয়ের মান আমি এক্সের মান যা নেব তার রেসপেক্টে আসবে। অর্থাৎ মনে করো আমি এক্সের মান 2 নিলাম, তাহলে ওয়াইয়ের মান কত পাওয়া যাবে, এক্স ইকাল টু যদি 2 নিই, ওয়াইয়ের মান পাওয়া যাবে 3 দুগুণে 6 দিয়ে 8। এরকম হবে না যে এক্সের মান 2 নিয়েছে ওয়াইয়ের মান 10 চলে আসছে, বা এক্সের মান 2 নিয়েছে ওয়াইয়ের মান 5 চলে আসছে, এরকম কিন্তু হবে না। এক্সের যে মান নিব সেই মানের রেসপেক্টে ওয়াইয়ের একটা ফিক্সড মান আসবে। তার মানে এখানে স্বাধীন হচ্ছে এক্স, র্যান্ডমলি যা ইচ্ছে তাই নিতে পারবো, বাট ওয়াই হচ্ছে অধীন, এক্সের যা মান নিব তার সাপেক্ষে ওয়াইয়ের মান আসবে। তাহলে যেহেতু ওয়াইটা আমাদের অধীন, তাহলে ওয়াইটাকে কী করতে হবে, ওয়াই অক্ষে রাখতে হবে। সরি, যেহেতু আমাদের এই যে এই ওয়াই বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে অধীন, এই অধীনটাকে আমরা কী করবো, ওয়াই অক্ষ বরাবর রাখবো, আর যেটা স্বাধীন সেটাকে আমরা এক্স অক্ষ বরাবর রাখবো। তো দেখো আমাদের যখন ভি বনাম অর্থাৎ বেগ বনাম সময় লেখচিত্র তৈরি করতে বলবে, তো সেক্ষেত্রে আমাদের টিটা হচ্ছে স্বাধীন চলক আর ভিটা হচ্ছে অধীন চলক। তাহলে এর বরাবর ভি থাকবে আর এক্স অক্ষ বরাবর আমাদের টি থাকবে। এখন বিষয় হচ্ছে আমাদের লেখচিত্র কেমন হবে, সরলরেখিক হবে নাকি হচ্ছে আমাদের বৃত্তাকার হবে নাকি উপবৃত্তাকার হবে, কীভাবে বুঝবো। তো দেখো আমাদের ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, এটা কিন্তু আমাদের ওয়াই অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। অর্থাৎ এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে ওয়াই অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ হচ্ছে এটা। আবার ওয়াই ইজ ইকাল টু এম এক্স, এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ এরকম, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে আমাদের ওয়াই ইজ ইকাল টু এম এক্স হবে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তারপরে মনে করো সাপোজ এরকম দেওয়া আছে এক্স ইকাল টু এ, এটা কিন্তু আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখার সমীকরণ হবে, যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে আমাদের এটার সমীকরণ। আর যদি ওয়াই ইজ ইকাল টু বি দেওয়া থাকে, তাহলে এটা কিন্তু আমাদের এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে দেখো এইগুলো দ্বারা, অথবা আরেকটা দিতে পারি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0, এই সবগুলোর দ্বারাই আমাদের কী বোঝাবে, সরলরেখা বোঝাবে। অর্থাৎ যখন এক্সের পাওয়ারও 1 আবার ওয়াইয়ের পাওয়ারও 1 থাকবে, পাওয়ার তো বুঝোই, এক্সের পাওয়ার দেখো এখানে 1 রয়েছে, ওয়াইয়ের পাওয়ার 1 রয়েছে, আবার এখানেও এক্সের পাওয়ার 1 ওয়াইয়ের পাওয়ার 1, এখানেও এক্সের পাওয়ার 1 ওয়াইয়ের পাওয়ার 1, এখানে তো এক্স রয়েছে ওয়াই নাই, বাট এক্সের পাওয়ার 1, আবার এখানে ওয়াই রয়েছে এক্স নাই, এখানে ওয়াইয়ের পাওয়ার 1। তো যদি এইগুলো থাকে তাহলে সবগুলো এই 5টা কন্ডিশনে আমাদের লেখচিত্র কেমন হবে, সরলরেখা হবে। তাহলে দেখো আমাদের বেগ বনাম সময় লেখচিত্রে আমাদের সূত্র যেহেতু ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো তুমি সব ভুলে যাও,
শুধুমাত্র ভি আর টি এর দিকে লক্ষ্য করো। ভি এর পাওয়ার কত রয়েছে? কিছু নয় মানে 1 রয়েছে, আর টি এর পাওয়ার কিছু নয় মানে 1 রয়েছে। তাহলে যেহেতু ভি আর টি এর পাওয়ার 1 1 দুইটার জায়গাতেই, তাহলে আমাদের গ্রাফটা হবে কি সরলরেখা। এখন দেখো যদি আমাদের গ্রাফ থাকে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এটা দ্বারা বুঝে আমাদের বৃত্ত। আর যদি গ্রাফ থাকে এরকম এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের 4a ওয়াই, অথবা মনে করো যে এরকম রয়েছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তো যদি দেখো দুইটার পাওয়ারই দ্বিঘাত রয়েছে, মানে এক্সের পাওয়ারও 2 আবার ওয়াইয়ের পাওয়ারও 2, আর এক্সের সহগও যা ওয়াইয়ের সহগও তাই, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে বৃত্ত। আর যদি এরকম দেখো যে একটার পাওয়ার 2 কিন্তু একটার পাওয়ার 1, তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত কীরকম হয়? যার উপর সিঙ্গেল পাওয়ার থাকবে তার দিকে ঘোরানো থাকবে। তাহলে দেখো এক্সের উপর আমার ডাবল পাওয়ার রয়েছে আর ওয়াইয়ের উপর সিঙ্গেল পাওয়ার রয়েছে, তাহলে এই গ্রাফটা হবে এরকম, হয় এরকম অথবা এরকম। তো জেনারেলি আমাদের নেগেটিভ মান নেওয়া হয় না, তার জন্য আমাদের মনে করো গ্রাফটা এরকম হবে। এক্ষেত্রে দেখো ওয়াইয়ের উপর ডাবল পাওয়ার, এক্সের উপর সিঙ্গেল পাওয়ার, তাহলে যার দিক সিঙ্গেল পাওয়ার হবে তার দিকে গ্রাফ হাঁকানো থাকবে, যেটা আমরা বলতাম আর কি। তাহলে দেখো আমাদের গ্রাফটা এরকম হবে অথবা এরকম হবে। তো নেগেটিভটা জেনারেলি নেওয়া হয় না, এই জন্য আমাদের জাস্ট এ পাশেরটা হবে। জাস্ট মনে রাখতে হবে যে যার উপর দ্বিঘাত থাকবে তো তার দিকে না দিয়ে যার দিক সিঙ্গেল পাওয়ার থাকবে তার দিকে মনে করো হাফ পাওয়ার থাকবে। তো মনে করো যে এই গ্রাফগুলো হচ্ছে বাঘ, যাকে একা পাবে তাকে কী করবে? খাইতে যাবে। তাহলে যার পাওয়ার সিঙ্গেল তার দিকে হাফ পাওয়ার থাকবে। তাহলে এখন দেখো আমাদের বলছিল কি দূরত্ব বনাম সময়, দূরত্ব বনাম সময় এই লেখচিত্র তৈরি করতে হবে। তো দেখো আমাদের দূরত্ব বনাম সময়ের সূত্র কী ছিল? এস ইকুয়াল টু একটা ছিল ইউটি প্লাস হচ্ছে হাফ এইট স্কোয়ার। তো যদি আমরা এটার লেখচিত্র তৈরি করি, দেখো সিঙ্গেল পাওয়ার আছে কার? এস এর না টি এর? এস এর সিঙ্গেল পাওয়ার রয়েছে আর টি এর তো দ্বিঘাত রয়েছে, তেমন বলতে পারো এই টি এর তো এক ঘাত রয়েছে। তো আমাদের সর্বোচ্চ ঘাতটা দেখতে হবে। টি এর পাওয়ার যেহেতু 2 রয়েছে, তাহলে এই গ্রাফটা কোন দিকে হাঁকানো থাকবে? এস এর দিকে হাঁকানো থাকবে। এই গ্রাফটা হচ্ছে এরকম। আর যদি আমরা এরকম তৈরি করতাম, সাপোজ এরকম দেওয়া আছে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের সূত্র কী ছিল? ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে দেখো এক্ষেত্রে সিঙ্গেল পাওয়ার কার? এস এর, আর ভি এর কী পাওয়ার আছে? ডাবল পাওয়ার রয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের গ্রাফটা কোন দিকে হবে? এই দিকে হবে। তো গ্রাফ আশা করছি, যদিও আরও কিছু ছিল আমাদের, এই যে এটা ছিল উপবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের উপবৃত্তের গ্রাফ। আবার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে অধিবৃত্তের গ্রাফ। উপবৃত্তের গ্রাফ জেনারেলি এরকম হয় ডিমের মতো, আর অথবা এরকম হবে। আর অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের গ্রাফগুলো হয় এরকম, হয় এরকম হবে অথবা এরকম হবে। তো অধিবৃত্তেরগুলো আমাদের কম আসে, আর যেহেতু তোমাদের সামনে সময়ও কম, তাই এগুলো আমাদের শেখার প্রয়োজন নেই আপাতত। জাস্ট এই যে পরাবৃত্তেরটা আর সরলরেখাটা স্পেশালি মনে রাখো, আর বৃত্তেরটা একটু মনে রাখতে পারো। তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো যদি ক্লাসের ডিউরেশন অনেক বেশি হয়ে গেছে, তারপর আমি চেষ্টা করছি যে সবগুলো টপিকস বোঝাই দেওয়ার জন্য। তো কতটুকু বুঝাইতে পারছি জানি না। তো যদি বুঝতে পারো তাহলে জানাও, আর যদি না বুঝতে পারো কোন জায়গায় বুঝতে পারো সেটা বলো, আমি চেষ্টা করবো তোমাদের এটা সলভ করে দেওয়ার জন্য। তো নেক্সট ক্লাস আসা পর্যন্ত ভালো থাকো। আজকের মতন আল্লাহ হাফেজ।